cross. Opportunity! It just had to be! Late drama! And Luis Suarez puts Atleti in front for the first time today! A colossal goal in the title race! Suarez! And fired in by Santimina on the rebound, and Celta go ahead. And Barca are staring at a defeat to see their title dreams fall in tatters. তো আজকে আমাদের যেটা টপিক অফ ডিসকাশন সেটা হচ্ছে লা লিগার লাস্ট গেম উইক। কারণ লা লিগা রেসটা প্রচন্ড হিটেড আপ হয়ে গেছে এখন, মানে লাস্ট গেমের ওপর পুরোটা ডিপেন্ড করছে যে হুজ গনা উইন দিস। তো রিয়াল মাদ্রিদ ইজ স্ট্যান্ডিং অন 81 পয়েন্টস, অ্যাটলেটিকো ইজ স্ট্যান্ডিং অন 83 পয়েন্টস, আর বার্সেলোনা 76 আর সেভিয়া 74। তো এখানে বলা যেতে পারে বার্সেলোনা ইজ অফিসিয়ালি আউট অফ দ্য টাইটেল রেস, আর সেভিয়া আর বার্সেলোনা ইজ কন্টেন্ডিং ফর নাম্বার 3 পজিশন। তো এখানে আমাদের তিনজন রিপ্রেজেন্টেটিভ আছে। শুভঙ্কর ইজ রিপ্রেজেন্টেটিং রিয়াল মাদ্রিদ, স্পন্দন ইজ রিপ্রেজেন্টেটিং বার্সেলোনা, আর ডক্টর ফুটবল ত্রিবেদী or as we call him দিব্যা ইজ রিপ্রেজেন্টেটিং অ্যাটলেটিকো। আর ওর অ্যাটলেটিকোর ব্যাপারে কোনো আইডিয়া নেই, বাট যেহেতু আমাদের লোক বলের অভাব সেই জন্য একজনকে রাখতে হয়েছে বলে দিব্যা এসছে। তো সস্তা পডকাস্ট গাইজ, কিছু করার নেই, আমরা চেষ্টা করছি এটাকে ভালো করার, আরো ভালো হবে আই গেস। প্রিভিয়াস ভিডিওটা অনেকগুলো ভিউজ পেয়েছে, 190 প্লাস, সো থ্যাংক ইউ ফর দ্যাট। তো আমরা আজকের পডকাস্ট শুরু করছি। ফার্স্ট আমি যাবো স্পন্দনের কাছে। রিয়াল মাদ্রিদ 2-1 হারালো, তারপরে 3-1 হারালো। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে একটাতে 0-0 ড্র, একটাতে 1-0 অ্যাটলেটিকো জিতলো। তো সামওয়্যার দ্য মানে বিগ ক্লাবস ইন লা লিগা হ্যাভ ডমিনেটেড ওভার বার্সেলোনা দিস সিজন। আর আমরা মানে দেখতে পেয়েছি যে বার্সেলোনা অনেক ছোট ছোট ক্লাবের সাথে প্রচুর পয়েন্ট ড্রস করেছে, মানে লিড নিয়ে প্রথমে আইদার মানে ওটাকে ড্র করেছে বা ম্যাচটাকে হেরে গেছে। যেমন রিসেন্ট এক্সাম্পল হচ্ছে লেভান্তের সাথে 2-0 লিড নিয়েও ওটাকে ম্যাচটা 3-3 আলটিমেটলি ড্র হলো। তো মানে তুই এটাকে কিভাবে এটাকে সামারাইজ করবি যে এটা কেন হচ্ছে বা এটার মানে কারণটা কি? দেখো, পয়েন্ট ড্রপটা এগেইনস্ট স্মল টিমস ইজন্ট সামথিং দ্যাটস নিউ ফর বার্সেলোনা। আমরা বিগত 3-4 বছর ধরে দেখে এসেছি সেম জিনিসটা হচ্ছে। এগেইনস্ট স্মল টিমস উই টেন্ড টু চোক। আর চোক ইন দ্য সেন্স কি হয় ব্যাপারটা, যখন আমরা লিড নিচ্ছি, সাপোজ 1-2 গোলস লিড নিচ্ছি, ঠিক আছে, তখন উই আর প্লেইং দ্যাট বিউটিফুল ফুটবল, উই আর ডমিনেটিং, আমরা পাসেস দিচ্ছি, পেনিট্রেট করার চেষ্টা করছি, এন্ড উই আর গোয়িং ফর দ্য থার্ড গোল। বাট যখনই অপোজিশন একটা গোল দিয়ে যায়, যখনই 2-1 স্কোর লাইন হয়ে যায় না, তখনই প্লেয়াররা স্টার্টস টু প্যানিক। ঠিক আছে, তখনই মতলব ওই সেটিং করে যায়, আমরা যদি গোল খেয়ে যাই আমরা ম্যাচ হেরে যাব। ঠিক আছে, তো ওই জিনিসটা খুব অ্যাডভার্সলি এফেক্ট করে প্লেয়ার্সদের। এন্ড লাইক আমি দেখেছি বিগত 3 বছর ধরে, ঠিক একটা গোল দিলে, যখন অপোজিশন একটা ম্যাচে গোল দিয়ে দেয়, তখনই আমরা ফল্ট করতে শুরু করে দিই। তো সেটা তো হয়, বাট আমার মনে হয় এই সিজন বলতে বড় গেমস এর থেকেও আমরা ছোট গেমসে মানে টাইটেলটা লুজ করেছি। যদি আমরা দেখি, রিয়াল মাদ্রিদের কাছে দুটো এল ক্লাসিকোই আমরা হেরেছি, আর অ্যাটলেটিকোর কাছে একটা ড্র করেছি, একটা হেরেছি। বাট স্টিল আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে আমরা ওই ছোট টিমের কাছে পয়েন্ট ড্রপ গুলো করেই ম্যাচটাকে, টাইটেলটাকে হারিয়েছি। And ছোট টিমের কাছে হেরেছি মানে ছোট টিম ভালো খেলেছে। যেমন আমার মনে আছে ক্যাডিসে গেছিলাম, ক্যাডিস আমাদের থেকে বেটার ফুটবল খেলেছিলাম, উই একসেপ্ট দ্যাট। যদি অপোজিশন ভালো খেলে অ্যাপ্লড দেন। বাট সেটা কিন্তু না, আমরা যদি গ্রানাডার এগেইনস্টে দেখি, আমরা যে ক্যাম্প নাউতে যেটা খেললাম, উই ওয়ার লিডিং, উই ওয়ার ইন দ্য গেম, লাইক 70-60 মিনিট অব্দি আমরাই পুরো খেলাটাকে ডমিনেট করছি। অপোজিশনকে একটা শট মারতে দিইনি। অপোজিশন একটা শট মারলো, একটা গোল, সেকেন্ড মারলো, সেকেন্ড গোল। ঠিক আছে, তো এরকম ভাবে যদি আমরা করতে থাকি, আমরা ওটা হেরেছিলাম, তারপর লেভান্তের কাছে হেরেছিলাম সেকেন্ড, আর তারপরে সেল্টা ভিগো। আমার মনে হয় এই 3টে গেম আমাদের টাইটেল চান্সেস খতম করে দেয়। আর এই 3টে গেমই উই এক্সপেক্ট টু উইন। আর যদি আজকে 3টে গেম আমরা জিতে যেতাম, আমরা আজকে ক্রুজ কন্ট্রোলে থাকতাম, আমরা টেবিলের টপ, টেবিল টপ হয়ে যেতাম, বিকজ অ্যাটলেটিকো রিয়াল দুজনেই পয়েন্ট ড্রপ করেছে।
আর বিগ গেমস আমার মনে হয় যেখানে ছোট গেমের কাছে এত চোখ করছি, বড় বড় টিমরা তো অফকোর্স দে আর মোর এফিশিয়েন্ট গোলের সামনে থেকে, আর দ্যাটস এভিডেন্ট, আর আমার মনে হয় খুব কম গেম হয়েছে যেখানে আমাদের সব ডিফেন্ডার ভালো পারফর্ম করেছে। বলতে পারি কোপা ডেল রে ফাইনাল একটা সব থেকে বড় এক্সাম্পল, যেখানে সবাই পারফর্ম করেছে। যখন সবাই পারফর্ম করেছে আমরা দেখেছি রেজাল্টস কেমন হয়েছে, লাইক উই ডমিনেটেড দ্য গেম। বাট তাছাড়া যখন আমার মনে নেই খুব একটা গেম যেখানে সবাই ভালো খেলেছে, কোনো না কোনো গেমে কোনো না কোনো ডিফেন্ডার, জর্ডি আলবা বলো, লংলে বলো, পিকে বলো, আরাউহো বলো, মেঙ্গুয়েজা বলো, উমটিটি বলো, কেউ না কেউ একটা ইন্ডিভিজুয়াল এরর করেছে দ্যাট ডিরেক্ট টু দ্য গোল। আমার মনে হয় এটা বড় গেমসে কি বলতো তুমি চান্সেস তো পাবে না, লাইক টিমস লাইক অ্যাথলেটিকো মাদ্রিদ যাকে ব্রেক ডাউন করা ভেরি ডিফিকাল্ট বিকজ ওরা ডিফেন্সিভলি খুব স্ট্রং। তো ওই টিমের এগেনস্টে ইউ ওয়ন্ট গেট 20 চান্সেস টু স্কোর আ গোল, লাইক তুমি 2-3টে চান্সই পাবে। তার মানে তুমি ক্যাপিটালাইজ করতে হবে সিচুয়েশনটাকে। আর আমার মনে হয় বার্সেলোনা এই সিজনে আগের সিজন থেকে বেশি চান্সেস ক্রিয়েট করেছে, বাট স্টিল আমাদের ফিনিশিং বা কনভার্সন রেট খুব খুব বাজে, মেজরলি বিকজ আমাদের কোনো প্রপার নাম্বার 9 নেই, ফক্স ইন দ্য বক্স যে টার্মটা বলি ওইটা নেই। তো হ্যাঁ, ব্রেক অল ডিউ রেস্ট, খুবই ভালো প্লেয়ার, খুবই ভালো চেষ্টা করছে বার্সেলোনা খেলার জন্য, বাট সামওয়্যার ডাউন দ্য লাইন কোয়ালিটি একটা বড় ফ্যাক্টর প্লে করে যায়, যেটা মানে খুব ভালো লাগছে বলতে, বাট ব্রেক ফেতে হয়তো ওই কোয়ালিটিটা নেই টু টু প্লে ফর বার্সেলোনা ফর। অ্যাকচুয়ালি লেভান্তের ম্যাচটাতেও মানে বলতে পারি আমরা টাইটেল রেসে ছিলাম, মানে ওটা জিতলেও হয়তো আজকে হয়তো একটু সিচুয়েশন অন্যরকম হতো। ঠিক আছে, শুভঙ্কর তোর কাছে আসছে আমি, মানে এখন রিয়াল মাদ্রিদ পসিবলি টাইটেল কন্টেন্ডার্স হতে পারে, মানে লাস্ট ম্যাচের ওপর পুরো ডিপেন্ড করছে। আর ওটা মানে হোম গেম, যেটা একটা অ্যাডভান্টেজ বলতে পারি মানে ভিলারিয়ালের এগেনস্টে। বাট ভিলারিয়াল কিন্তু একটা খুব সুন্দর এইবারের কম্পিটিশনটা, এবারে ওরা কিন্তু খুব ডমিনেন্ট আছে, কারণ ওরা অলরেডি ইউরোপা লিগের ফাইনাল খেলছে। আর ওদের যে স্ট্রাইকার প্রবাবলি জেরার্ড মোরেনো, সে মানে লা লিগাতে এখন স্কোরার্সের মধ্যে সেকেন্ডে আছে উইথ 23 গোলস অ্যান্ড 6 অ্যাসিস্ট। আর ও আবার ইউরোপার জন্যও কন্টেন্ট করছে। তো সামহাও কি একটা হোম অ্যাডভান্টেজ পাওয়া যাবে এগেন্স্ট ভিলারিয়াল, না ভিলারিয়াল মনে হচ্ছে ডমিনেট করে দেবে? তো হোম অ্যাডভান্টেজ তো অবশ্যই আমাদের পাওয়া উচিত একটা, কারণ আমরা সিজনের লাস্ট গেম উইক, এটা এখানে আমাদের জিততেই হবে ম্যাচটা। আর না হলে অ্যাটলেটিকো জিতলে অ্যাটলেটিকো তো পেয়ে যাচ্ছে আমাদের, কিন্তু আমাদের সাইড থেকে আমাদের জিততেই হবে। আর ওইদিকে তোমার ভিলেরিয়াল অবভিয়াসলি এখন ফিফথে আছে, তো আর প্লাস ওরা ইউরোপাতে কোয়ালিফাইও করে গেছে ফাইনালে ইউরোপা লিগে। তো ওদের একটা দিক দেখতে হবে যে ওদের এখন একটা একটা ইম্পর্টেন্ট গেম বাকি আছে, একটা ফাইনাল গেম বাকি আছে। আর ওরা এখানে অলরেডি একটা পজিশন পেয়ে গেছে টু কোয়ালিফাই ফর ইউরোপ নেক্সট সিজন। তো আমাদের দিক থেকে আমরা তো পুরো চেষ্টা করবো যাতে ম্যাচটা জেতা যায়, কারণ আগের ম্যাচটা অনেক অ্যাথলেটিক ক্লাবের সাথে ওরা অনেকটা প্রেশার দিয়েছিল, কিন্তু অনেক চান্সেস মিস করার জন্য আমাদের একটা কোনোরকম একটা নাচর থেকে একটা গোল পেয়ে যাই, তারপরে পুরোটাই আমাদের ডিফেন্ড করতে হয়েছে, কারণ ওরা অনেক চান্সেস মিস করেছে লাস্টের দিকে। তো আমাদের এটাতে একদম যতটা পারা যায় স্ট্রং টিম নামানো উচিত, যাতে ম্যাচটা পুরো বার করা যায়। আমরা অ্যাটলেটিকো কি করুক না করুক আমাদের থেকে একটা উইন চাই, এটা পুরো একদম শিওর শট উইন একটা নিতেই হবে। আর তার সাথে ইউরোপা লিগে ওদেরটা ওরা যদি এদিকটা লুজ করে তাহলে ওরা ইউরোপার জন্য একটা স্ট্রং টিম রেডি করতে পারবে আমার যতদূর লাগে। ওরা অলরেডি ফিফথে আছে, ওদের পজিশন সিকিউরড আছে পরের সিজনের জন্য। তো ওরা এই দিকটা যদি লুজ করে তো ওদিকটা ওরা বেশি কনসেন্ট্রেট করতে পারবে। ওকে, তো শুভঙ্কর থ্যাংক ইউ। আমি এবার আসবো দিব্যার কাছে, রিপ্রেজেন্টেটিং অ্যাটলেটিকো। আইরনিক বাট আচ্ছা, 2013-14-তে আমরা দেখেছি লাস্ট ট্রফি তুলেছে দিয়েগো সিমিওনি, লিগ টাইটেল তুলেছিল। তারপর থেকে মানে ওরা এখন এসছে, মানে 2013-14 থেকে যদি দেখি এখন 2020-21 এই সিজনটা, মানে 7 বছর প্রায় দেয়ার, হ্যাঁ 7 বছর প্রায় মানে লিগ নেই ওদের কাছে। তো মানে হোয়াট ডিড হি ডু রাইট দিস টাইম টু কন্টেন্ট ফর দ্য লিগ? দেখো, রাইটের থেকে আমার লাগছে বাকি যে দুটো টিম মেনলি ডমিনেট করে তারা বেশি রং গেছে, ওই জন্যেই মানে অ্যাটলেটিকোর হয়তো এটা চান্সটা এসছে আবার। আর এতদিন তো মানে আমার তো লাগছে ও গ্রিজম্যানকে ম্যাচের পর রিবিল্ড করেছে টিমটাকে আবার। তো ওর মানে ওই উইন্টার পর ওকে অনেক প্লেয়ার বেরিয়ে গেছিল, কস্তা বেরিয়ে গেছিল,
এখন গ্রিজম্যানও বেরিয়ে গেছিল, তো ওকে রিবিল্ড করে এখন টিমটা একটা ওর মানে একটা মানে ওই যে সুপার সেন্স স্টেটে এনেছে এই অ্যাটলেটিকোর টিমটাকে। আগের বছর লিভারপুলের এগেনস্টেও দেখিয়েছিল ওরা কি করতে পারে। আওয়েতে গিয়ে যখন জিতেছিল আমি ভেবেছিলাম যে হ্যাঁ কোনো একটা ওই আছে টিমটা পটেনশিয়াল, দেখা যাক এরা ই করতে পারে। এই বছর ওরা খুব ভালো খেলেছে। মাঝখানে মানে ওদের এক সময় ওরা 11 পয়েন্ট লিডে ছিল উইথ আ গেম ইন হ্যান্ড, কিন্তু ওরা মানে আমার লাগছিল যে টিপিক্যাল অ্যাটলেটিকো মেন্টালিটি, এই সেই হারা শুরু করবে। অ্যাটলেটিকোর আর রিয়ালের মধ্যে একটা এই কথাও চলে যে অ্যাটলেটিকো ইজ দ্য আনলাকি অফ দ্য টু টিম, মানে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গিয়েও জিততে পারেনি রিয়াল মাদ্রিদের কাছে। তো রিয়াল মাদ্রিদের একটা ব্যান্টার থাকে যে অ্যাটলেটিকো সবসময় চোখ করবে, কিন্তু এবারও মানে চোখ করেছে। আর লাস্ট ডে অব্দি গেছে গেমটা, 83-84 সিজনের পর এটা প্রথমবার হচ্ছে যে লাস্ট গেম উইকে গেছে লা লিগার সিজন। তো মানে খুব মানে একটা টেন্স সিজন চলছে। আর আমার লাগছে যে যেটা শুভঙ্কর বললো যে একদম মানে মাস্ট উইন অ্যাটলেটিকোর জন্য, এই লাস্ট গেমটা মাস্ট উইন হয়ে এসছে। মানে ইফ দে ড্র দে ক্যান লুজ, কারণ হেড টু হেডে তো ওদের বাজে অবস্থা আছে রিয়ালের কাছে। তো দে হ্যাভ টু উইন দিস ম্যাচ। এন্ড মানে যদি ওদেরকে জিততে হয় ওদেরকে একদম স্ট্রং টিম নামাতে হবে, আর ওদের সবার মানে পারফেক্ট টেম্পারমেন্ট থাকতে হবে যে ওই ম্যাচটাকে একদম নিপ ইট ইন দ্য বাড, মানে প্রথমে গোল করব তারপর শেষ করে দেবো ম্যাচটাকে। বেশি বেশি মানে শেষের দিকে হলে কি নার্ভস বিল্ড আপ হয়, যেটা আমরা কিউপিআর ম্যান সিটি আর ওই ম্যান ইউনাইটেডের ম্যাচটা দেখেছিলাম যে ম্যান ইউনাইটেড ভালো খেললো তাও বিকজ সিটি হ্যাড টু উইন এট দ্য এন্ড মোমেন্ট, তো কতটা এপিক জিনিস হয়ে গেছিল। এবার অ্যাটলেটিকো মানে ওই নার্ভসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো আমার লাগছে যে ওরা একটা স্ট্রং টিম নামাবে। আর আমার লাগছে মানে অ্যাটলেটিকোর ওপর মানে 60% ভরসা আছে যে ওরা জিতবে, বাকি 40% পাপা পেরেজ নিয়ে নেবে। সেটা শুভঙ্করের ডিপার্টমেন্ট, শুভঙ্কর বলতে পারবে। আমার পেরেজ এখন অনেক খেলাই দেখাচ্ছে ফুটবল ওয়ার্ল্ড, সেটা সেটা গেলাম না, সেটা আমাদের অন্য পডকাস্ট আছে, সেটা তোমরা দেখতে পারো। তো যাই হোক, আবার স্পন্দনের কাছে ব্যাক করছি। স্পন্দন, ডিফেন্সিভলি বার্সা কিন্তু মানে প্রচন্ড উইক, প্রচন্ড উইক। মানে আমি বলবো যে মানে ইউরোপের একটা টপ ফ্লাইট টিম যদি এতটা ডিফেন্সিভলি উইক হয়, তারা জীবনে কোনোদিনও বড় ম্যাচ বার করতে পারবে না। বড় ম্যাচ কি ইনফ্যাক্ট ছোট টিমের কাছে ওরা চোখ পড়ে যাচ্ছে। তো তোর কি মনে হয় যে মানে উইচ প্লেয়ার্স ক্যান চেঞ্জ দ্যাট? আর পার্ট কোয়েশ্চেন যেটা আমি বলবো, এরিক গার্সিয়া এই সিজন মানে নেক্সট সিজনে আই গেস আসছে, তো এরিক গার্সিয়া কি আরো হেল্প করতে পারে বার্সেলোনা ডিফেন্সকে? আর কোন প্লেয়ার্স ধর তুই চাস তোর ক্লাবে যে ডিফেন্সিভলি পুরো একটা মানে একটা বেটার একটা ইয়ে তৈরি করবে, একটা বেটার টিম তৈরি করবে? বার্সেলোনা কি এটা ডিফেন্সিভ প্রবলেমটা যেটা আছে বার্সেলোনা, সেটা অনেক দিন ধরেই আছে। ইটস নট সামথিং দ্যাটস নিউ। আর বার্সেলোনা আমার মনে হয় না ইউরোপের টপ 10 টিমের মধ্যে কোনো টিমের এত বাজে ডিফেন্স আছে বার্সেলোনার মতো। আর রোনাল্ড কোম্যানকে দোষ দিলে হবে না, বিকজ রোনাল্ড কোম্যান চেষ্টা করেছে টিমটাকে চেঞ্জ করার, বিকজ হি স্টার্টেড উইথ আ 4-2-3-1, দুটো সেন্টার ব্যাক নিয়ে। তারপরে চেঞ্জ টু আ 4-3-3, দেন চেঞ্জড টু আ 3-4-3, তারপরে 3-5-2। লাইক হি ট্রাইড এভরিথিং টু মেক দ্যাট ডিফেন্স গুড, বাট সামওয়্যার ডাউন লাইন প্লেয়ার্সও এনেছে। বি টিম থেকে মিঙ্গুয়েজা কে এনেছে, তারপরে রোনাল্ড আরাউজো চান্স পেয়েছে অনেক ফ্রিকুয়েন্টলি, উমটিটিকে চান্স দিয়েছে, লংলেকে চান্স দিয়েছে, পিকে কে চান্স দিয়েছে। লাইক এভরি পসিবল ডিফেন্ডার যারা ক্লাবের মধ্যে আছে সবাইকে চান্স দেওয়া হয়েছে। বাট সামওয়্যার ডাউন দ্য লাইন আমার মনে হচ্ছে বার্সেলোনার ওই একটা কার্লস পুয়োলের মতো পার্সোনালিটির অভাব। যে কালকে আমরা লাস্ট পডকাস্টে আমরা বলছিলাম রুবেন ডিয়াসকে নিয়ে, রুবেন ডিয়াসের একটা ওই মেন্টালিটি আছে যে ওটা লিডার ইন ডিফেন্স। ভার্জিল ভ্যান ডাইক, বিবান এগ্রি করবে এখানে, যে এটা লিডার ইন ডিফেন্স। হি ইজ নট অনলি আ গুড ডিফেন্ডার বাট অলসো যে ওর পাশে ডিফেন্ড করছে, বা ওর ফুল ব্যাকস, তাও সিডিএম, ওদের কমান্ডিং পজিশন রাখতে পারে। ওরা জানে যে কখন কাকে বলতে হবে। সেটা বার্সেলোনার ডিফেন্স থেকে ল্যাক করে। পিকে চেষ্টা করে, বাট পিকে ইজন্ট গুড অ্যাট ইট, টু বি ভেরি অনেস্ট। পিকে নিজের পজিশনেই খুব ওয়ার্ড হয়, আর খুব একটা ভালো না। তো আমার মনে হয় সামওয়ান লাইক ম্যাথায়াস ডিলিট। আমি বলছি যে পিকে অ্যাজ আ প্লেয়ার ভালো না, না অ্যাজ আ লিডার ওর পজিশনিংটা ভালো না। মানে ও লিডার হতে পারে কারণ হি ইজ দা মানে কি বলে ওল্ডেস্ট মানে যে আছে এখন টিমে ডিফেন্সিভলি, ও তো সবচেয়ে ওল্ডেস্ট। তো ওর আমার লাগে যে হি শুড মানে বাই ইন নেচার লিড দ্য টিম। হ্যাঁ, বাট দ্য ফ্যাক্ট ইজ পিকের ব্যাপারে বল। একটা কথা, হ্যাঁ একটা কথা আছে না, কি বলে, লিডার শুড লিড বাই এক্সাম্পল। ঠিক আছে, তো ওই জিনিসটাই পিকের থেকে দেখা যায় না। আমার মনে হচ্ছে গ্রানাডা গেমে সবাই রবের্টোকে গালি দিচ্ছিল বা মিঙ্গুয়েজাকে গালি দিচ্ছিল, বা আমার মনে হয়
দুটো পুরো গেমটার মধ্যে পিকের পজিশনিং উমটিটিকে লোক বলছিল, বাট আমার মনে হয় পিকের পজিশনিং ওয়াজ দ্য ওয়ার্স্ট। কারণ কি আমি এক্সপেক্ট করি উমটিটি থেকে, উমটিটি 4টে থেকে 5টা গেম খেলেছে সিজন, বাট পিকে বিং দ্য মোস্ট সিনিয়র মেম্বার ইন দ্য টিম ওরকম ধরে ডিফেন্ড করে, এন্ড দ্যাট সামথিং যেটা নতুন না। সেটা লাইক ক্লাস যখন 5-6 বছর বয়স হয় তখন থেকে বাচ্চাদের শেখানো হয়, যখন তুমি ডিফেন্ড করছো দুটো দুটো একটা স্ট্রাইকারকে তুমি স্কুইজ করবে। ওখানে পিকে সামনে চলে গেছে কোথায় জানি না, তো পিকে মিস করলো বলটা, ওপেন গোল ওর। তো সেটা আমি জানি না কেন করছে পিকে, বাট আমার মনে হয় ম্যাথাইস ডিলিট ভালো অপশন হবে। আর অ্যাজ ফর এরিক গার্সিয়া, আমার মনে হয় এরিক গার্সিয়াকে খুব জাজ করা উচিত না। আমি শুনছিলাম কালকের গেমের পর এরিক গার্সিয়াকে সবাই একটু ট্রোল করা হচ্ছে রিসেন্টলি পারফরমেন্সের পর, বাট সেই বলে আমি বলতে চাই যে একটা 19 বছরের ছেলে যে হার্ডলি এই বছর গেম টাইম পেয়েছে তাকে নিয়ে জাজ করা উচিত না, বিকজ প্রিমিয়ার লিগে সিটির টিমে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রেসিভ পাসেস আছে এরিক গার্সিয়ার, আর ইজ এ ভেরি 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 গুড বল প্লেইং ডিফেন্ডার। হ্যাঁ ডিফেন্সিভলি অত ভালো না, পেসি না, বাট যদি বার্সেলোনা পারসিস্টেন্ট থাকেন ওই 3 ম্যান সেন্টার ব্যাকে, তো আমার মনে হয় যে এরা ওই মাঝখানের যে রোলটা, উই নিড আ প্লেয়ার হুজ বল ডিস্ট্রিবিউশন এবিলিটি ইজ ভেরি গুড। কারণ কি আমরা দেখেছি যখন ফ্র্যাঙ্কি ডিয়ং সিবি পজিশনে খেলছিল, ফ্র্যাঙ্কি ডিয়ং ইজ ইন দ্য বেস্ট ডিফেন্ডার ইন দ্য টিম, ঠিক আছে, সেন্টার ব্যাক হিসাবে, বাট ওই সেন্টার ব্যাক পজিশন থেকে ওর বল ডিস্ট্রিবিউশন এত ভালো, তার জন্য হি মেড ইট লুক গুড। তো আমার মনে হয় এরিক গার্সিয়ার ওই কোয়ালিটিটা আছে, বল প্লেইং এবিলিটি আছে, তো মাঝখান থেকে হয়তো বেটার করবে ওই মাঝখানে যে ওই মিডল পজিশনটা থাকে। আর অ্যাজ ফর ওর ফিজিক্যালিটি বা পেস, এখন 19 বছর 20 বছর বয়স, এখন অনেক বয়স আছে ইমপ্রুভ করার, আর আমার আশা করি হোপফুল ইমপ্রুভ করবে। আমার মনে হয় খুব মানে ওভার ক্রিটিক্যাল হওয়া উচিত নয় ওকে নিয়ে এখন ব্যাস এটাই বলে। হ্যাঁ ঠিকই, কারণ বয়স কম, এখন ওর ডেভেলপমেন্টের প্রচুর চান্সেস আছে। আর বার্সেলোনা এমন একটা ক্লাব, আমি বিশ্বাস করি প্লেয়ার্সদের উপর অনেক ফেথ রাখে ফর দ্য প্লেয়ার টু ডেভেলপ। আই গেস হি উইল শাইন, আই হোপ হি শাইনস। আচ্ছা শুভঙ্করের কাছে আসবো। শুভঙ্কর, আমরা মোটামুটি এখন শুনতে পাচ্ছি, যা রুমার্স যা দেখতে পাচ্ছি আশেপাশে, যে মানে দেখাই যাচ্ছে মোটামুটি জিদান ছেড়ে দেবে। তো যদি জিদান ছাড়ে, এখন পসিবল ক্যান্ডিডেট দেখা যাচ্ছে রিপ্লেসমেন্ট হিসাবে অ্যালেগ্রি। বাট অ্যালেগ্রি ইজ মানে যদি ফান্ডামেন্টালি দেখি একটা ডিফেন্সিভ কোচ, আর ডিএলএস স্টাইল কোনোদিনও ডিফেন্সিভ নয়। তো মানে হাউ ইট উইল, মানে ও কিভাবে কোপ আপ করবে, মানে সেই জিনিসটা বলে। দেখো ফার্স্ট অফ অল যেটা বললে তুমি, জিদান বেরোবে সেটা নিউজ চারিদিকেই আছে, কিন্তু রিসেন্ট রিপোর্টস কয়েকটা জায়গায় দেখলাম যে মানে তোমার পেস কন্ট্রাক্ট রেডি করছে অন্য ম্যানেজারদের জন্য, বাট এখনো মানে শিওরলি কিছু বলেনি যে জিদান ছাড়বে। তো কন্ট্রাক্ট রেডি রাখছে, যদি জিদান ছাড়ে তখন অ্যালেগ্রিকে অ্যাপ্রোচ করবে। আর অ্যালেগ্রিও এখন হোল্ডে আছে, ওকে অনেক ক্লাবস ইটালি থেকে এখনো ওকে কন্ট্যাক্ট করেছিল। তো অ্যালেগ্রি এখন ওই রিয়েল মাদ্রিদের জন্যই হোল্ডে আছে। তো ও এখন ওদিক থেকে কিছু বলেনি, আর জিদানও এখন সেরকম কিছু বলেনি। জিদান এখনো মানে সেদিনকে একটা মানে পোস্ট ম্যাচ ইন্টারভিউতে বলছিল জিদান যে আমি এখন এই টাইমে কি করে আমার প্লেয়ারদের বলতে পারি যে আমি এখন ছেড়ে দিচ্ছি, যেহেতু এখন এত একটা ভালো রান নিয়ে আছে, এখন লাস্ট ম্যাচে অব্দি চলে এসছে রান নিয়ে। তো এই টাইমে জিদান এখন কিভাবে বলবে নিজের প্লেয়ারদের যে ও ছেড়ে দিচ্ছে, তাহলে পুরোটাই ব্রেকডাউন হয়ে যাবে ব্যাপারটা। তো হ্যাঁ, অ্যালেগ্রি খারাপ কোচ না, অ্যালেগ্রি ভালো কোচ, জানি আমরা দেখেছি ইউভেন্টাসকে যখন কোচ করতো, ওদের একটা ফাইনালও নিয়ে গেছিল চ্যাম্পিয়ন্স লিগে। তো ওদেরও কিছু একটা ফল্ট ছিল, তার জন্য ওরা হেরে গেছে, কিন্তু রিয়েল সেখানে ডমিনেট করে গেছিল ম্যাচটাতে। কোচটা ভালো, কোচটা নো ডাউট খারাপ, বাট জিদান এই সিজনে প্রথমের দিকে অনেকে অনেক কিছু বলেছিল যে না ইয়াং ট্যালেন্টস অন্য ক্লাবে সেল করে দিচ্ছে, কিছু রাখা উচিত। তো জিদানের অ্যাকচুয়ালি একটা মানে প্রেফার্ড একটা টিম আছে, যেখানেও আমরা মানে জানি অবভিয়াসলি কাকে কাকেও চুজ করবে। ও মিডফিল্ড তো পুরো এমন অনেক ম্যাচ অনেকটাই পুরোটা ওভারঅল সিজনই মিডফিল্ডটাও সেম ছিল, ক্রুজ, ক্যাসেমিরো, মডরিচ। তার বাইরে আমরা অন্য কাউকে দেখতে পাইনি ছেলেকে। ভালভার্ডে এসছে কিছু রিপ্লেসমেন্টে, যখন ইনজুরি ছিল, যে কোনো পজিশনে ইনজুরি ছিল, তো সেই পজিশনকে ফিল আপ করতে ভালভার্ডেকে ইউজ করা হয়েছে। জিদান যদি থাকে তো কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে, যেমন কয়েকটা সাইনিং করতে হবে। আর যাদের কন্ট্রাক্ট রিনিউয়াল বাকি, যেমন র্যামোসের কন্ট্রাক্ট রিনিউয়াল বাকি, লুকাস ভ্যাসকেজ বাকি, মডরিচ হয়ে এসছে প্রায়, ওটাও বাকি ছিল। তো এদের কন্ট্রাক্ট গুলো মানে মনে হয় রিনিউ করে দেওয়া উচিত, কারণ ক্লাব ক্যাপ্টেন সার্জিও রামোস এখনো এইভাবে
মানে 35 হয়ে গেছে যদিও, কিন্তু তাও একটা সিজন দুটো সিজন দেওয়া উচিত রিনিউ করে। আর ভ্যাসকেসকে আমরা দেখেছি রাইট উইং থেকে ডাইরেক্ট রাইট ব্যাকে এসেছে। তো ফার্স্টের দিকে একটুখানি ভয় ছিল যে যেখানে আমাদের ফার্স্ট চয়েস কারভাল আছে সেখানে ও যখন ইনজুর্ড ছিল, তো ওর জায়গায় কিরম খেলবে না খেলবে বলা যায় না। ঠিক ভালো খেলেছিল পুরোটাই যতদিন ছিল, খারাপ খেলে মিস্টেক্স আছে অবভিয়াসলি, কিন্তু ঠিক আছে। এই কন্ট্রাক্ট রিনিউয়াল পুরো একটু করে দেওয়া উচিত, আর কয়েকটা ইয়াং ট্যালেন্টস রাখা উচিত ফিউচারের হ্যাঁ, ইনভেস্টমেন্টের জন্য, কারণ শুভঙ্কর ইয়াং একটা ট্যালেন্টসরাই তো question আমাদের করতে- মানে একটা টিমের ফিউচার। তো ওদেরকে যদি এভাবে ছেড়ে দেয়, অন্য ক্লাবে পাঠিয়ে দেয়, তোরা এই ক্লাবের ব্যাপারটা কিভাবে বুঝবে? হ্যাঁ শুভঙ্কর, তোকে আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলছি যে তুই যে বলি ইয়াং ট্যালেন্টস এর কথা, এটা আমরা জেনে এসেছি জিদান লাইক ফেভারিটিজম প্রথমে সিজন শুরুতেই সবসময় কথা হচ্ছে জীবনের এরা ফেভারিটিজম করে, যে মতলব যার পছন্দ, যাকে যাকে পছন্দ তাকে নিচ্ছে, বাকিদের নিচ্ছে না। তাহলে বিগেস্ট এক্সাম্পল হলো গিয়ে মার্টিন ওডেগার্ড। ঠিক আছে, মার্টিন ওডেগার্ডের ট্যালেন্ট লাইক এভরিওয়ান নোজ। ঠিক আছে, আর শোনা যাচ্ছে নাকি যদি জিদান কন্টিনিউ করে রিয়ালে, তো মার্টিন ওডেগার্ড আর্সেনালেই থেকে যাবে, বিকজ হি ইজ হ্যাপি এট আর্সেনাল। তো অ্যান্ড হি ইজেন্ট লাইক জিদানের ফার্স্ট চয়েস, আর জিদানকে খুব একটা পছন্দ করে না। তো জিদানের কি মনে হয় তোর ওই বাচ্চাদের ম্যানেজমেন্টটা আর একটু ভালো করা উচিত? বিকজ টু বি ভেরি অনেস্ট, মডরিক আর ক্যাসিমিরো বা ওই ওই প্রেফার্ড টিমটা কিন্তু হালকা এজিং টিম। বেনজিমা, হ্যাঁ, মডরিক, ক্যাসিমিরো, রেমস, এরা কিন্তু আস্তে আস্তে বুড়ো হচ্ছে। ঠিক আছে, কারভালকেও যদি দেখিস, নাচোকেও যদি দেখি, আস্তে আস্তে এরা এজিং হচ্ছে। তো কোথাও গিয়ে ওই ওই ওইটার জন্য হয়তো লালিগাতে ওয়ার্কআউট করে যাচ্ছে, বাট ইউরোপে গিয়ে রিয়ালের যে রিসেন্ট ফর্মটা যে করছে, তুই তুই রিয়াল মাদ্রিদকে জানিস, তুই অনেকদিন ধরে খেলা দেখিস। রিয়াল মাদ্রিদ এবার জিতছে, আমি বলছি না জিতছে না, টাইটেলও জিততে পারে। সেটা কিরকম হচ্ছে জানিস, বার্সেলোনা যেমন 2018-19 জিতছিল, দে ওয়ান্ট প্লেইং গুড ফুটবল বাট স্টিল গেটিং দ্য রেজাল্টস। তো রিয়ালেরও ওরকম অবস্থা হয়ে গেছে, দে আরন্ট প্লেইং দ্য বেস্ট ফুটবল দে ওয়ার প্লেইং, বাট স্টিল গেটিং দ্য রেজাল্টস। তো যখন এই টিমটা ওই প্লেয়ার গুলো আস্তে আস্তে এজ হতে শুরু করবে, তো তখন কিন্তু পারফরমেন্সে ডিপ আসতে শুরু করবে, যেটা ভ্যালভার্ডের আন্ডারে লাস্ট সিজনে হয়েছিল, আর সেতিয়ানের আন্ডারেও আমরা দেখে এসেছি। হ্যাঁ, তোর কি এটা তো মতামত? অবভিয়াসলি যে ইয়াং ট্যালেন্টস ও বেঁচে দিয়েছে। আমরা এর আগেও দেখেছি আর্সেনালে ড্যানি সেবায়োসকে বেঁচেছিল। তো একটা সিজনও কমপ্লিট, একটা সিজন খুব ভালো খেলেছিল, তার জন্য আর্টেটা ওকে বলেছিল যে তুমি একটা সিজন থাকো। তার জন্য ওকে আবার লোনটা ওরা আবার রিনিউ করেছে, ও এখন আবার ওখানেই আছে। তারপর আবার আমরা দেখলাম যে ওডেগার্ড আসলো, রিয়াল সোসিয়েদাদ থেকে ফেরত আসলো, এসে কয়েকটা ম্যাচ খেলেছিল, তারপর আবার ওকে আর্সেনালেই পাঠিয়ে দেওয়া হয়। তো যখন তোমার কাছে আছে ইয়াং ট্যালেন্টস, তো ওদের রাখো। যখন এত ইনজুরিস ছিল এই সিজনে, তো আমাদের প্রচুর ইনজুরিস ছিল, প্রত্যেকটা পজিশন থেকে প্রচুর প্রচুর ইনজুরিস ছিল। তো ইয়াং ট্যালেন্ট যখন আছে সেই পজিশন গুলোতে, ইনজুরির জায়গাগুলোতে ওদের ইউজ করো, ইনস্টেড অফ ব্রিঙ্গিং প্লেয়ার্স ফ্রম দ্য একাডেমি। তোমার কাছে অলরেডি আছে, তুমি কেন একাডেমি থেকে নেওয়ার পর ওদেরকে আবার খেলাচ্ছ? যেগুলো আছে ওদেরকে ইউজ করো, ওরা তো ফিউচারে কাজে লাগবে। ওরা ব্যাপারটা বুঝবে ক্লাবে, যে পজিশনিং কিরকম, কিভাবে কোথা দিয়ে কিভাবে কি করবে। আর বেকার, মানে বেকার না, মানে একাডেমি থেকে প্লেয়ার এনে ওদেরকে ফার্স্ট টিমে ঢুকিয়ে ওদের ডেবিউ করাচ্ছে, যেখানে ওদের অলরেডি ফার্স্ট টিমে ডেবিউ হয়ে গেছে, ওরা ব্যাপারটা বুঝবে ভালো। তো ওগুলোকে সেল না করে ওদের ধরে রাখো। প্লাস যদি তোমার এক্সট্রা দরকার হয় তখন একাডেমি থেকে প্লেয়ার আনো। আর একাডেমি থেকে যারা এসছে, মিগুয়েল গুটিরেজ আর মার্ভিন পার্ক, এই দুজন আমরা অসাসুনার এগেনস্টে ডেবিউ দেখেছিলাম মার্ভিন পার্কের, খুবই ভালো 4-1 যেটা জিতেছিল। তো মিগুয়েল গুটিরেজ প্লাস মার্ভিন পার্ক দুজনেই অ্যাসিস্ট দিয়েছিল গেমটাতে। তো গ্রানাডার তারপরে এগেন্স্টে খেলেছিল। গ্রানাডার গেমটা, সরি গ্রানাডার গেমটা 4-1 যেটা জিতেছিল, হ্যাঁ সরি। ওটাতে কিন্তু মার্ভিন পার্ক আনফরচুনেটলি ওটাতেও ইনজিয়ার্ড হয়ে যায়। আপাতত ও আউট হয়ে গেল, একটা গেম খেলবে। তো যেগুলো আছে আমি বলবো পরের সিজন থেকে ওডেগার্ডকে ফেরত আনুক, আবার এনে একটু গেম টাইম দিক। ক্রুজ, ক্যাসেমিরো, মডরিচ অবভিয়াসলি নো ডাউট 3 বছর পর পর ওই মিডফিল্ড দিয়ে আমাদের চলেছে পুরো ইউরোপে। তো অবভিয়াসলি ওটা, মডরিচ এখনো অবভিয়াসলি খুব ভালো খেলছে। এই 35 হয়ে গেছে ওর, কিন্তু খুব ভালো খেলছে। সেখান থেকে ক্রুসও ভালো খেলছে, আর ক্যাসিমিরো তো অবভিয়াসলি আমাদের আছেই অনেক ফার্স্ট থেকে। তো এইটুকু। ডক্টর ফুটবল ত্রিবেদী, থাকো একটু এর মধ্যে। বলছি, আমার নেক্সট কোয়েশ্চেন তোকে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যদি অ্যাসিস্টের আমরা লিস্ট দেখি, টপ 5 অ্যাসিস্ট প্রোভাইডার্স এর মধ্যে দুজন আছে অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যারাস্কো যার 9টা অ্যাসিস্ট আছে,
আর মার্কোস ইউরান্টে যার 11টা অ্যাসিস্ট আছে। তো এই সিজনে কি তোর মনে হয় যে অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাজ আ টিম বেটার পারফর্ম করেছে রাদার দ্যান, যেমন বার্সেলোনা মেসির ওপর প্রচন্ড ডিপেন্ডেন্ট এখন, আমি বলবো এখনো, আর সারপ্রাইজিংলি এই সিজনে বেনজেমার ওপরে প্রচন্ড মানে পুরো ফ্লোট করে চলেছে রিয়াল মাদ্রিদ। তো সেটা কি অ্যাটলেটিকোর এবারে সেটা কি অ্যাজ আ টিম বেটার পারফর্ম করেছে, না তোর মনে হয় ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেস বেটার হয়ে সেই জিনিসটা দেখা গেছে? আমি বলতে চাইবো যে এখানে ওদের যদি কোনো আউট অ্যান্ড আউট মানে বেস্ট পারফর্মার হয় সেটা সোয়ারেজ হবে। সোয়ারেজ 20টা গোল আর 3টে অ্যাসিস্ট আছে, কিন্তু মানে সোয়ারেজের এই আজকে এই সিজনটা মানে ও টিমটাকে গ্যালভানাইজ করে দিয়েছে। মানে ও ওদের ওদের যে উইনিং চান্সেসটাকে মানে অনেকটা মানে ইনক্রিজ করেছে। তো আমি তো বলবো যে ওরা অ্যাজ আ টিম যতটা ভালো পারফর্ম করেছে, যে ওদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স গুলো আরো বেশি মানে টাইম আপ করেছে ওইগুলোকে। যেরকম লরেন্টে আর সোয়ারেজের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস আছে, তার সাথে জাও ফিলিক্স যখন চান্স পেয়েছে তখন পারফর্ম করেছে। ওর দেখছি 4টে ম্যান অফ দি ম্যাচ আছে, সবারই 4টে আছে, সোয়ারেজ, লরেন্টে আর ফিলিক্স এর 4টে 4টে ম্যান অফ দি ম্যাচ, আর ইয়ানিক ক্যারাস্কেরও 4টে ম্যান অফ দি ম্যাচ। তো এটা একটা বলতে হয় যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, মানে যে ম্যাচ জেতানোর যে চাপটা ওইটা অ্যাকচুয়ালি এখন 4জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। 4জন বা আর মাঝে মাঝে যখন জান ওব্লাকের উপর খুব প্রেশার আসে তাহলে ও মানে ম্যাচ উইনিং পারফরমেন্সেস দিতে থাকে। তো ওদের একটা মানে 5জন মেইন প্লেয়ার আছে। তারপর কিরণ ট্রিপিয়ারও খুব ভালো খেলেছে, মানে এই সিজনটা আগের সিজনেও মানে ভালো খেলছিল। ও টটেনহামে মানে ও টটেনহামে অতটা ওর শাইন করতে পারতো না, কিন্তু মানে ম্যাড্রিডে এসে অনেকটা বেশি শাইন করতে পেরেছে। তো গুড ফর হিম। তো তুমি যেটা বললে যে এদেরটা ইন্ডিভিজুয়ালের থেকেও এদের টিমটা মানে অনেকটা বেশি এবার ম্যাচিওর ছিল, তো ওদের ম্যাচিওর পারফরমেন্স হয়েছে আর পুরো টিমের পারফরমেন্সটা ম্যাচিওর। আচ্ছা স্পন্দন, তোর কাছে আছে এই কোয়েশ্চেনটা একটু মানে 3 পার্টের কোয়েশ্চেন আমি তোকে করতে চাই। একটা হচ্ছে আমরা দেখলাম যে এই বার্সেলোনার ট্রান্সফার এই বছর ট্রিঙ্কাও, ডেস্ট আর পিয়ানিক মানে এই সিজনেই এসছে, আই গেস ঠিক বলছি আমি মনে হয়। আর মানে রোনাল্ড কিম্যান কিন্তু আসার পরে কোনো রকমের ট্রান্সফার পাইনি, এই নিয়ে তোর সাথে আমার কথাও হয়েছিল আগে অনেক, আমি জানি না তোর মনে আছে কিনা। তো তোর কি মনে হয় যে রোনাল্ড কিম্যান যদি এখন মানে নেক্সট সিজনে যখন ওরা সামার ট্রান্সফারে ঢুকবে, রোনাল্ড কিম্যান কি বেটার ট্রান্সফার করে একটা বেটার স্কোয়াড বিল্ড করবে? আর তোর কি মনে হয় যে লাপোর্টা যখন এখন এসে গেছে, লাপোর্টা কি প্রসেসটা কি এনহ্যান্স করবে, না এটা মানে ওই মানে কি বলবো এটা ওই ব্যাকফায়ার করবে? তো আর এটা হচ্ছে সেকেন্ড আহ, কোয়েশ্চেন। আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে আহ, এখন আমরা দেখতে পাচ্ছি বার্সেলোনা লাস্ট ম্যাচটা হচ্ছে এইবারের সাথে। আর তো আমরা দেখতে পাই বার্সেলোনা মানে কনসিস্টেন্টলি এইবারের সাথে কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে এসছে। যদিও এটা অ্যাওয়ে ম্যাচ, তোর কি মনে হয় এটা কি একটা উইনিং রেজাল্ট বার্সেলোনা দিতে পারবে, মানে একটা ভালো এন্ডের নোটে শেষ করবে সিজনটা? এই 3টে কোয়েশ্চেনের একটা আনসার। হ্যাঁ, প্রথম কোয়েশ্চেনটা সার্জিনিও টেস্ট কিন্তু মানে কোম্যানের আন্ডারেই সাইন করা হয়েছিল, ওটা একমাত্র সাইনিং পেয়েছিল বিকজ সেমেরোকে বেঁচে দেওয়া হলো উলফসে, আর তার জন্য ডেস্টকে পেয়েছিল। আর ভালো, ঠিক আছে টেস্ট। আই বিলিভ বার্সেলোনার এই সিজনে মতলব রোনাল্ড কোমান টাইপ মাইক মাইক কোনো সাইনিং পায়নি। হ্যাঁ, রোনাল্ড কোমান টাইপ কোনো সাইনিং পাইনি। আমার মনে হয় যে ওকে আরেকটা মানে একটা উইন্ডো দেখা উচিত কি কি সাইনিং করছে। ও মেমফিস ডিপাইকে আনতে পারেনি। ওরা ডিফেন্ডার প্রথম থেকেই বলছে হি ওয়ান্টস এ ডিফেন্ডার। তো ও ডিফেন্ডার আনতেও পারেনি বার্সেলোনাতে। এরিক গার্সিয়া কে খুব কমেও পাচ্ছিল, তো তাও বার্সেলোনার কাছে ফাইন্যান্সিয়াল ওই ইয়েটা ছিল না আনার জন্য। আর থিংস নিড টু চেঞ্জ। আর রোয়ান লাপোর্টাকে নিয়ে যেটা বললে, রোয়ান লাপোর্টা, থিংস নিড টু চেঞ্জ টু বি ভেরি অনেস্ট। লাইক অনেক হাই প্রোফাইল প্লেয়ারদের বার করতে হবে বিকজ ওয়েজেস আর বিগ ইস্যু ইন বার্সেলোনা। যদি যেটা রিউমার্স আসছে যে যে 5 মিলিয়ন স্যালারি দিয়ে অ্যাগুয়েরোকে নেবে বার্সেলোনা এই সিজনে। তো এটাই বুঝতে পারছি অ্যাগুয়েরোকে নেবে কারণ কি এরা ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে নেবে, বিকজ ও শার্ট সেল করবে। এটা ইজ এ ব্যাকআপ স্ট্রাইকার হিসেবেই খেলবে বেসিক্যালি। বাট দ্য থিং ইজ, যেটা আমি বলছি যে এটা কেন বলছি, কারণ কি অ্যাগুয়েরোর 5 মিলিয়ন স্যালারি, আর বার্সেলোনা গেস করতে পারবে কোন প্লেয়ারের 5 মিলিয়ন স্যালারি? ম্যাথায়াস ফার্নান্ডেজ, যে বার্সেলোনাতে খেলেইনি আজ পর্যন্ত। 2019-এ সাইনিং করা হয়েছিল, যে বার্সেলোনার জীবনে খেলেইনি, হ্যাভেন্ট ইভেন মেড হিজ ডেবিউ। তার স্যালারি আর সার্জিও অ্যাগুয়েরো অ্যাজ এ ব্যাকআপ স্ট্রাইকার আসবে, তার স্যালারি সেম। তো সেজ আ লট অ্যাবাউট আওয়ার ফাইন্যান্সিয়াল ওয়েজ স্ট্রাকচার।
যারা কিরকম ভাবে উইকেট ছিল। আর থিংস নিড টু চেঞ্জ। জোয়ান লাপোর্টাকে এসে কিছু স্ট্রং ডিসিশন নিতে হবে, যেমন সার্জিও রোবের্টো দেখ আমার মনে হয় গ্রেট representative for the club for years, but I think ওর ক্যারিয়ারটা এখন অন্য কোথাও গিয়ে বানানো উচিত। হি স্টিল ইয়াং, হি 27-28। ওখানে অন্য ক্লাবে গিয়ে হয়তো ভালো পারফর্ম করতে পারবে, অন্য লিগা ক্লাবে যেতে পারবে, অন্য প্রিমিয়ার লিগ যেতে পারে। তো আমার মনে হয় না বার্সেলোনাতে খুব একটা ফিউচার আছে, বিকজ বার্সেলোনা ফ্যান বেসও ওকে এখন মতলব ওই চোখ উল্টো দিকে ইয়ে করে দিয়েছে, বাজে ভাবে দেখছে। সেম উইথ লং লে। আর ওটা ওভারহল দরকার হবে বার্সেলোনার, টু বি ভেরি অনেস্ট। বড় বড় যারা ওয়েজ নিয়ে বসে আছে, যারা প্লেয়ার্স লাইক উমটিটি, রবের্টো, পিকে কে রিটায়ার করে যাওয়া উচিত, এখন আলবাকে ওয়েজ কাট নেওয়া উচিত। তো ওই বড় বড় বিগ বিগ নেমস গুলোকে সাইড রেখে অন্য প্লেয়ারদের একটা ওয়েজ স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে। যেটা ইউনাইটেড ফ্যান হিসেবে তুমি জানো যে ইউনাইটেডও সেম করেছে ওলে কোনা সলসার এসে। তো ওইটা একটা বিগ 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 পার্ট ফর জোয়ান লাপোর্টা। ওখানে কিছু কিছু স্ট্রং ডিসিশন নিতে হবে, যে কিছু কিছু ক্লাব লেজেন্ডস কেও হয়তো সরাতে হতে পারে। তো হ্যাঁ সেটাই। আর আই বিলিভ বার্সেলোনা ঠিক দিকে যাবে। আমার মনে হয় রোনাল্ড কোম্যানকে একটা ট্রান্সফার উইন্ডো দেওয়া উচিত। যদি রোনাল্ড কোম্যানকে স্যাক করে, এখন কাকে কাকে নেবে? দের ইজ নো রিপ্লেসমেন্ট ফর রোনাল্ড কোম্যান। হ্যাঁ বলতে পারো যাবি, বাট এটা এক লোক ভাবে যে যাবি নেক্সট গুয়ার্ডিওলা হতে পারে বা নেক্সট জিদান হতে পারে, বাট লোক বোঝে না ফর এভরি গুয়ার্ডিওলা অর জিদান দেয়ার ইজ হান্ড্রেডস অফ পিরলো অর ল্যাম্পার্ড। এটাই বেসিক লোক ভুলটা করে যায়, যে ওরা দুজন ক্লিক করে গেছে বলে ওরা দুজন, আর বাকি কেউ তো ক্লিক করেনি, বাকি সবাই ফল্ট করে যাচ্ছে। থিয়েরি অনরিকে দেখো, হ্যাঁ, তারপর অনেক ম্যানেজার আছে এরকম যারা ফল্ট করে গেছে। তো সেটা আমার মনে হয় না করা উচিত। আর আমার মনে হয় প্রপার প্ল্যান নিয়ে যদি স্যাক করতে হয় রোনাল্ড কোম্যানের, প্রপার ম্যানেজারিয়াল ব্যাকিং লাগবে, মানে একটা প্রপার ম্যানেজার লাগবে হু ক্যান গেট দ্য রেজাল্টস। সেরকম একটা ম্যানেজারকে চুজ করে আনা উচিত। আর 3 নম্বর কোয়েশ্চেনটা কি ছিল আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। এই এবিহান ঠিক আছে, এই বার ভার্সেস বার্সেলোনা অ্যাওয়ে গেম, মানে হোয়াট ডু ইউ এক্সপেক্ট? প্রথম কথা এইবার এই সিজনে মনে হয় রেলিগেট হয়ে যাবে মোস্ট প্রবাবলি, এন্ড ইটস ভেরি স্যাডিং বিকজ ক্লাবটাকে নিয়ে আমি বলতে চাই, বিকজ ক্লাবটা হাইয়েস্ট ট্রান্সফার এই লাস্ট 6 বছর ধরে লালিগাতে খেলছে মনে হয়। তো হাইয়েস্ট মানি সাইনিং 4 মিলিয়নের একটা প্লেয়ার কিনেছিল। তো অনেক ভালো ভালো প্লেয়ারও দিয়েছে, রাহুল গার্সিয়া বলো, এদের অনেক ভালো ভালো প্লেয়ার লালিগাতে অন্য বড় বড় টিমকেও দিয়েছে। আর ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুব একটা ভালো না। ওদের মনে হয় নেট স্পেন্ড এখনো পর্যন্ত মাইনাসে আছে। ঠিক আছে, মানে ওরা যা প্লেয়ার সেল করেছে তার থেকে কম কিনেছে। তো ভেরি স্যাড ফর এ স্মল ক্লাব লাইক এইবার যে এতদিন ধরে লালিগাতে ছিল, ও এবার রেলিগেট হয়ে যাচ্ছে। আই ওন্ট সে এইবারে এগেইনস্ট আমাদের এই সিজনে ভালো পারফরমেন্স ছিল। আমরা যে প্রথম ম্যাচটা দেখে থাকি 1-1 ড্র এট ক্যাম্প নাও, যেটা আমার মনে আছে রোনাল্ড আরাউহোরা পুরো মিস্টেক করেছিল, ব্যাক পাস দিতে গিয়ে অপোনেন্টের পায়ে বল দিয়ে দিয়েছিল, সেটা গোল হয়েছিল। তারপরে তাও আমরা গোল কাম ব্যাক করেছিলাম এক গোল দিয়ে, বাট জিততে পারিনি। তো এই ম্যাচটা আই বিলিভ লট ডিপেন্ডস, বিকজ এই ম্যাচটা যদি না জিতি সেভিয়া আমাদের টপকে যেতে পারে। আর সেভিয়া যদি টপকে যায়, বিগ থিং ইজ প্রাইজ মানির একটা বড় ডিফারেন্স হয়ে যাবে, থার্ড আর ফোর্থে প্রাইজ মানির একটা ডিফারেন্স হয়ে যাবে, এন্ড বার্সেলোনা নিডস দ্যাট মানি। এখন বার্সেলোনা ফাইন্যান্সিয়াল যে কনস্ট্রেন্ট, বার্সেলোনা ওই থার্ড পজিশন ধরে রাখতে হবে। কারণ কি সেকেন্ড পজিশনে উঠতে পারছে না বলে প্রায় 8 মিলিয়ন না 8.5 মিলিয়নের লস খাচ্ছে বার্সেলোনা। হ্যাঁ, তো আরেকটা পজিশন ড্রপ করা মানে আরো কিছুটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট। তো হ্যাঁ, বার্সেলোনা ভালো করা উচিত, গেমটা জেতা তো উচিত, বাট কিছু বলা যাচ্ছে না। এই সিজনে দেখতেই পাচ্ছ বার্সেলোনা মানে একটা গোল যদি খেয়ে যায় প্রথমে, বা একটা গোলের লিড থেকে যদি 70-80 মিনিটে যদি একটা গোল খেয়ে যায়, যদি ম্যাচ ড্র হয়ে যায়, আমরা হেরে গেছি। বিকজ আমাদের ওই হাঙ্গারটা নেই, ওই জেতার ইচ্ছেটা নেই, যে লাস্ট মোমেন্ট অব্দি অ্যাটাক 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 করে যাবো, ওই মেন্টালিটিটা এখন ইমপ্রুভ হয়েছে। আগের সিজন থেকে বলবো না ইমপ্রুভ হয়নি, বাট ইমপ্রুভ হয়েছে, বাট ইট টেক্স টাইম এন্ড টেক্স প্লেয়ার্স, ওই মেন্টালিটি প্লেয়ার দরকার। বাট বার্সেলোনা আনফরচুনেটলি নেই এখনো সবার মধ্যে। সেভিয়া তো জিততে পারে, মানে অ্যালাভেস আমরা সেভিয়ার হোমে আই গেস সেভিয়া জিততেও পারে। দেখা যাক, আই হোপ যে বার্সেলোনা যেন যেতে পিছনে ওয়ালপেপারটা পৌঁছানো। যাই হোক, এবার শুভঙ্করের কাছে আসছি। দেখ, এটা আমি মানে মানে বলার ঠিক টেকনিক্যালি রাইট হবে কিনা আমি জানি না, বাট আমার এটা মনে হয়, এটা আমার পার্সোনাল নিউজ, মানে আমার মনে হয় জিদান যখন পরপর 3টে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল,
ওর ফোকাসটা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ছিল, লিগটা অতটা ছিল না আমার যতদূর মনে হয়, এটা আমার পার্সোনাল বিলিফ, হতে পারে আমি ভুল। তো আমরা দেখেছি মানে রোনাল্ডো যাওয়ার পরে ওদের একটা চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সে একটা বিশাল সেটব্যাক এসেছে। তো এখন কি মনে হয় তোর, জিদান কি মানে চ্যাম্পিয়ন্স লিগটা যেহেতু বেরিয়ে গেছে, এখন লিগটাই অবভিয়াসলি ফোকাস, তো তোর কি মনে হয় এই সিজনের শুরু থেকে চ্যাম্পিয়ন্স লিগটা বেশি ফোকাস ছিল না লিগটা বেশি ফোকাস ছিল? লাস্ট সিজন যেহেতু আমরা জিতেছি লা লিগা একদম ফাইনাল, তখন আমাদের ছিল প্যান্ডেমিক ছিল, প্যান্ডেমিকের পর থেকে যখন আবার সিজন রিস্টার্ট হলো তখন পর 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 আমরা পুরোটাই জিতে এসেছি, পুরো একদম রিস্টার্ট থেকে একদম লাস্ট গেম উইক অব্দি কোনো রিয়েলের কোনো মানে সেটব্যাক হয়নি সেরকম, ওরা একদম কনসিস্টেন্ট ছিল, পর পর উইন দিয়েছে, তো টাইটেল লাস্ট দিন আমরা তুলে নিয়েছি। তো এখন যদি টাইটেল ডিফেন্ড করতে জিদান যদি এটা ভাবে যে টাইটেলটা ডিফেন্ড করবো, তো তার জন্য একদম ফার্স্ট থেকেই লা লিগাতে একদম মানে ফুল কনসেন্ট্রেট তো লা লিগাতেই করবে। আর ফার্স্টে আমাদের ফার্স্ট গেম উইকে আমাদের সোসিয়েডাদের সাথে ছিল, ওটা ফার্স্ট থেকে ড্র দিয়ে একটা স্টার্ট হয়েছে। তো তারপর থেকে আমরাও অনেক ছোট ম্যাচ হেরেছি, যেমন স্পন্দন বললো বার্সেলোনার সাথে, আমরাও ক্যাডিজের সাথে হেরেছি, তোরাও হেরেছিস আমরাও হেরেছি ক্যাডিজের সাথে, বলার নেই কিছু। তার হ্যাঁ অ্যাটলেটিকোর সাথেও একটা আছে। তারপরে আমাদের আরো আছে ছোট ছোট টিম আরো আছে, যেমন লেভান্টে আছে, লেভান্টের সাথে আমরা হেরেছি একটা। আর সুপার কোপা ডে এসপানিয়াতে আমরা একটা 4th ডিভিশন ক্লাবের সাথে হেরেছিলাম, সেখান থেকে তারপর ওটা হারার পর তো আমরা বেরিয়ে গেলাম পুরো। আর চ্যাম্পিয়ন্স লিগও আমাদের আছে অনেক সেটব্যাক আছে। ফার্স্ট ম্যাচ যেটাতে ছিল আমাদের এই যে ফার্স্ট ম্যাচে ছিল আমাদের এগেনস্ট শাখতার ডোনিয়েস্ক, যেখানে আমরা হেরেছিলাম 3-2। তারপরে ড্র এগেনস্ট গ্ল্যাডব্যাক ছিল সেকেন্ড গেম উইক। তারপরেরটা জিতেছিলাম ইন্টারের সাথে 3-2। তারপরেরটা আবার যেটা 4th উইক যেটা ছিল সেটা তো জিতেছিলাম 2-0। আবার শাখতারের সাথে একটা লস আর গ্ল্যাডব্যাকের সাথে একটা উইন আছে। তো আমাদের এই শাখতারের সাথে যে দুটো হেরেছিলাম প্লাস একটা এই ড্র ছিল আমাদের গ্ল্যাডব্যাকের সাথে, তো এটা হারার পরে অনেকেই বলেছিল রিয়াল মাদ্রিদ এবার ইউরোপা লিগের দিকে যাচ্ছে। সবাই জানি আমরা, মানে হ্যাঁ ওদের আমি নিজেও বেসিক্যালি ওরা ভেবেছিলাম যে মানে ইউরোপা লিগে মানে মানে মোটামুটি দেখা যাচ্ছিল ওরা ওরা যে থার্ডে ড্রপ করে যাবে, মানে এরকম একটা অবস্থা ড্রপ হয়ে করে গেছে। যাবে, হ্যাঁ ড্রপ করে গেছিল। তো আমি নিজেও ভেবেছিলাম যে এবার হয়তো ইউরোপা লিগেই যাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি যে 3টে ম্যাচ হওয়ার পর যে 4th থেকে ছিল, 4th-এ জিতলো ইন্টারের সাথে, তারপর একটা হেরেছিল। তারপরে লাস্টের ম্যাচটা যেটা খুবই দরকার ছিল, ওদিকে ইন্টার ছিল, গ্ল্যাডব্যাক ছিল আর আমরা ছিলাম। এবার যদি গ্ল্যাডব্যাক জিতে যেত, যদি ইন্টার জিতে যেত তাহলে ইন্টার চলে যেত, আর গ্ল্যাডব্যাক জিতলে ওরাও চলে যেত, আমরা তার একজনকে হারতেই হতো। সেখান থেকে আমরা জিতেছিলাম গ্ল্যাডব্যাককে হারিয়ে, আর ওই থেকে ইন্টারে জিতে গেছিল কোনো রকম ভাবে একটা। তো এরা দুজন চলে যায়। না না, ইন্টার না জেতেনি রে, ভুল ইন্টার বললাম, হেরে গেছে। ইন্টার হেরেছিল, হ্যাঁ হেরেছিল। লাস্টে ওই হ্যাঁ ওই অ্যালেক্সিস স্যাnchez হেডার দিয়েছিল, এটা লুকাকুর হেডে ব্লক হয়ে গেছিল, ওটা ছিল তো বোধহয়, তাই না যতদূর আমার মনে হচ্ছে ওইটাই ছিল, হ্যাঁ। তো এরা দুজন কোয়ালিফাই করে তারপর থেকে ঠিক আছে মোটামুটি রাউন্ড অফ 16-এ ভালো ছিল, খেললো। লিভারপুল পড়লো মাঝখানে, ভাই দিব্যা, ভিনি পেলে, অ্যাটলেটিকো মাদ্রিদ, হোয়াট ইজ লিভারপুল, আই ডোন্ট নো আনএক্সপেক্টেড ছিল লিভারপুল। ভাই, আনএক্সপেক্টেড ছিল ভাই, ভিনি পেলে ওরকম যে খেলে দেবে ওই ম্যাচটাতে পুরো। অবভিয়াসলি টনি ক্রুসের অ্যাসিস্টটা দেখেছে, সবাই দেখেছে, আমিও ওরকম সুন্দর একটা অ্যাসিস্ট করেছিল বলে ভিনি পেলে ওরকম সুন্দর গোল দিল একটা। তারপরের ম্যাচটা ড্র হলো, আমাদের ইনজুরিস ছিল অনেক। তারপরে চেলসির সাথে ড্র করলাম, পরেরটা হেরে গেলাম আনফর্চুনেটলি, কোনো কিছু না। তাও এই টিম নিয়ে এত দূরে এসছে চ্যাম্পিয়ন্স লিগে, লা লিগাতেও টানছে এত ইনজুরিস নিয়ে। আমার মনে হয় এই রেজাল্ট যখন দিচ্ছে ঠিকঠাক তো ঠিক আছে। আমার কোনো ট্রফিলেস সিজন অবভিয়াসলি কিছু ট্রফি পাইনি, কিন্তু যখন এতদূর যখন কম্পিটিশন দিতে পেরেছি তো আমার ঠিক আছে, আমার জন্য এতদূর এসেছি, সেমিফাইনাল অব্দি টেনে দিয়েছে। ফাইনালটা গেলেও হয়তো আরো ভালো হতো, খুশি হতাম বেশি, কিন্তু সেমিফাইনাল অব্দি এসছে এই টিম নিয়ে, হয়েছে আমার ঠিক আছে, আমার কোনো কমপ্লেন নেই। আর লা লিগা তো ফাইনাল ডে অব্দি টাইটেল এসে এখনো আছে, ফাইনাল ডে অব্দি টেনেছে। তাও আমাদের এখনো অনেক প্লেয়ার্স নেই ফার্স্ট টিমে, একাডেমি প্লাস আর কয়েকটা নিয়ে চলছে, এইটুকু। আমি আমি জিজ্ঞেস করছি যে জিদানের ফোকাসটা কি ছিল, মানে আচ্ছা জিদানের ফোকাস বলছে, জিদানের ফোকাস
জিদান যেমন মানে কি বলবো লালিগাতে এখনো যেমন রয়ে আছে, তা আমি বলবো যে চ্যাম্পিয়ন্স লিগটা অবভিয়াসলি সব ম্যানেজারই একটা ফোকাস থাকে চ্যাম্পিয়ন্স লিগ প্রত্যেক সিজন। তো ওটা সাইড সাইডে যখন মানে স্টার্ট যদি ঠিকঠাক করতে হবে তাহলে তোমার দুটাতেই কম্পিট করা যায়। কিন্তু একটা দিক বলতে গেলে তো আমার তো মনে হয় মানে চ্যাম্পিয়ন্স লিগটা বেশি ছিল, কারণ ওখানে আমরা দেখি চেলসির এগেনস্টে যে র্যামোস যখন ইনজুর্ড ছিল, র্যামোসকে ইনজুরি অবস্থায় ওকে মানে ম্যাচটা ওকে খেলিয়েছে। ও ইনজুর্ড ছিল কিন্তু ওকে তাও কোনো রকম ভাবে খেলিয়েছিল, কারণ ওকে ছাড়া একটা মানে আমাদের ডিফেন্সটা ঠিক হচ্ছিল না, তাও আবার এগেনস্ট চেলসি ছিল। তো যদি ইউসিএলটা যদি মানে মেন ফোকাস না হতো তাহলে ওরকম ভাবে একটা ইনজুরি প্লেয়ারকে দিয়ে আমার মনে হয় না ওরকম খেলানো উচিত। কারণ ওই ম্যাচটা খেলার পরে র্যামোস আবার ইনজুর্ড হয়ে গেছে, একটা ম্যাচের জন্যই এসেছিল, এখন র্যামোস আউট। আর যে লালিগাতে যাই বলুক শুভঙ্কর, যে র্যামোস ইউরোর জন্য আউট হয় না, জিদানকে আমি ছাড়বো না ভাই, গালি মারবো আমি ওই আমিও জিদানকে আছি হেভি। ভাই, একদমই না। র্যামোস আর র্যামোস আর লাপোর্টকে তো চাই ভাই সিবিতে। একদম একদম। আর আমি বলছি আমার মনে হয় কি, সব ম্যানেজারই লালিগাতে মতলব লালিগার উপর অত কন্টেন্ডেশন ছিল না, বিকজ অ্যাথলেটিকো মাঝখানে বিশাল ভালো খেলছিলেন। উই থট যে আগের বছর লিভারপুল যেরকম খেলেছে, like সব গেম জিতে হ্যাঁ, আরামসে কমান্ডিং পজিশনে চলে গেছিল। আমরা ভেবেছিলাম অ্যাথলেটিকো ওরকম করবেন, বাট অ্যাথলেটিকো ড্রপ পয়েন্ট, যেটা কেউ এক্সপেক্ট যেহেতু করেনি। যেহেতু ফার্স্টের দিকে অ্যাটলেটিকো যখন ওরকম খেলছিল, অনেক উপরে ছিল, অনেক উপরে, অনেক গ্যাপে পয়েন্টসের ডিফারেন্স ছিল, তখন জিদান একটু চ্যাম্পিয়ন্স লিগে দিয়ে গেছিল। কিন্তু যেহেতু ওরা আগের সিজন চ্যাম্পিয়ন্স ছিল, যেহেতু টাইটেল রিটেন করবে ভেবেছিল, তার জন্য ওরা দুটো সাইডই চালিয়ে গেছিল কোন রকম ভাবে। থ্যাংক ইউ। দীপা, তোমার কাছে আস, লুইস সুয়ারেজ খুব পপুলার নাম একটা তোর ফেভারিট ক্লাবে। মানে যখন লাস্ট সিজন যখন লিভারপুলের সাথে ছিল, মানে মানে হি ওয়াজ জাস্ট মানে ফ্যান্টাস্টিক, মানে কোনো কোনো কথা হবে না। মানে বার্সেলোনা জয়েন করার আগে যে লাস্ট সিজনটা ওর ছিল লিভারপুলের হয়ে, মানে হি ওয়াজ শুটিং ফ্রম হিয়ার এন্ড দেয়ার, আর প্রত্যেকটা ওয়াজ ইন দ্য ব্যাক অফ দ্য নেট। মানে কোনো ইয়ে হবে না, মানে টপ টপ লেভেলের প্লেয়ার ছিল তখন। আর বার্সেলোনা গুলো বিগেস্ট ব্লান্ডার হয়েছে যে মানে তার ডিরেক্ট রাইভালস কে লুইস সুয়ারেজের মতো একটা প্লেয়ার বিক্রি করে দেওয়া। তো ইয়োর থটস অন লুইস সুয়ারেজ প্লেইং ফর অ্যাটলেটিকো দিস সিজন? পুরো একটা ওই কম্পাইলেশন করে দিচ্ছি যে সুয়ারেজ মানে ইজ এ লাভ হেড রিলেশনশিপ আছে, সবারই আছে ওর সাথে। এখন বার্সেলোনারও হয়ে গেছে। যখন বার্সেলোনা খেলতো আর যখন মানে নো ক্যাম্পে সেলিব্রেট করেছিল লিভারপুলের এগেনস্টে, তো কম গাল খায়নি। আর তারপরও কন্টেনশিয়াস একটা ওইও দিয়েছিল যে আমি অ্যানফিল্ডে গিয়ে সেলিব্রেট করব না, করার চান্সও পাইনি, ঠিকই গিভ আপ করেছিল। ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার বলবো, মানে ওই এই জেনারেশনে ওয়ান অফ দ্য বেস্ট, মানে লেভানডস্কি আর রোনাল্ডো আর মেসি, আর তার সাথে লুইস সুয়ারেজের নাম নেওয়া যায়, কারণ ও ওই যে পাচিচি মানে মেসি টিমে থাকা সত্ত্বেও যে স্প্যানিশ টপ গোল হ্যাঁ, স্কোরার হয়েছে, দুবারও হয়েছে হয়তো, আমার জানি না দুবার বা একবার ওরকম হয়েছে। একবার আর ও 16-17 ইউরোপ আর ও দুবার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছে, মানে একবার ওই এডিভিসি এর হয়ে খেলতে গিয়ে, একবার প্রিমিয়ার লিগের হয়ে খেলতে গিয়ে। মানে ওর গোল স্কোরিং, ইজ আ গোল স্কোরার। ও আর কিছু দিক না দিক, পাস দিক না দিক, কিছু দিক না দিক, ও গোল স্কোর করবে। আর হ্যাঁ, ওর কি বলে বার্সেলোনার জন্য একটু ফর্মটা ড্রপ হচ্ছিল, কিন্তু এখন যে অ্যাটলেটিকোর এগেনস্টে যে মানে অ্যাটলেটিকোর সাথে যেটা খেললো, তো সে থেকে বোঝা যায় যে মানে ওইটা হয়তো ওর চেঞ্জ অফ সিনারির দরকার ছিল। ও বার্সেলোনাতে হয়তো এটা রেপ্লিকেট করতে পারতো না। ও অ্যাটলেটিকোতে এসছে, নতুন টিম দেখেছে, ওর হাঙ্গারটা আবার হয়তো এসছে। আর অ্যাটলেটিকো এবছর মানে অনেকটা মানে চ্যাম্পিয়ন, মানে ও জিতছিল, তারপর মাঝখানে ফল্টার করেছে, আর এখন লাস্ট ডে অব্দি নিয়ে এসছে। কিন্তু আমি অ্যাটলেটিকো যে লাস্ট ম্যাচটা দেখলাম, লাস্ট ম্যাচটা যেটা ছিল ওদের কার এগেনস্টে ছিল, ওসাসুনা আমার লাগছে। ওসাসুনা, হ্যাঁ, ওসাসুনার 2-1 এগেনস্টে তো হ্যাঁ 2-1 জিতলো, আর লাস্ট একদম শেষের দিকে এসে সুয়ারেজ গোল সুয়ারেজ। করেছে। তো ওদের একটা হাঙ্গার আছে, মানে আমি যা দেখছি, মানে যেটা বার্সেলোনার নেই। মানে বার্সেলোনা অত একটা মানে সেল্টা ভিগোর সাথে ম্যাচ একটা না দুটো গোল ওইয়ে থাকার পরও হেরে গেল। ওটা দেখে আমি ভাবলাম যে লেভান্তে। বার্সেলোনা, হ্যাঁ বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ অতটা হাঙ্গার দেখাচ্ছেন। রিয়াল মাদ্রিদের ফর্ম যতই ভালো, কিন্তু ওদের মানে একটা রিয়াল মাদ্রিদ একটা যদি জিততে হয়, ওরা সব ম্যাচ জেতার মতো একটা ওই থাকা উচিত। তো সেইটা আমার লাগে অ্যাটলেটিকো মাদ্রিদ দেখাচ্ছে। তো এই সিজন লুইস সুয়ারেজের মারাত্মক ইম্প্যাক্ট হয়েছে আমার লাগছে। মানে যদি ওদের ওদের যে যদি যে বেস্ট প্লেয়ার যেটা হয় লিগে, আমার তো লাগে লুইস সুয়ারেজের নেওয়া উচিত, কারণ ও একটা মানে ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট করেছে। আগের সিজন কত পয়েন্ট ছিল ম্যাড্রিড আমি জানি না, দেখে বলছি। তো মানে ওদের কতটা ইমপ্রুভমেন্ট সেটা একটু বুঝতে পারবো।
তো মাদ্রিদের আগে 70 ছিল আগের সিজনে, আর এই সিজনে 83 এখন, আর যদি যেতে তাহলে 86। তো 16 পয়েন্টের ইনক্রিজ তাহলে মারাত্মক। আর লুইস সুয়ারেজ, আমি একটা স্ট্যাট দেখলাম, গোল করেছে 20টা, আর মানে পয়েন্ট স্যালভেজ করেছে 19টা পয়েন্ট স্যালভেজ করেছে ওর জন্য। মানে মানে যে ওর গোলটাই লাস্ট গোল ছিল, আর ওইটা 19টা পয়েন্ট স্যালভেজ করেছে। মানে 6টা উইন একটা ড্র, মানে 6টা উইনের জন্য তো পুরো সিজন পাল্টে যেতে পারে। তো আমার লাগছে যে হি হ্যাজ বিন দ্য বেস্ট প্লেয়ার, হি হ্যাজ বিন দ্য মোস্ট মানে মানে ওয়ান অফ দ্য কি বেস্ট প্লেয়ার সাইনিং বলবো। তাই বলবো। 7 মিলিয়নে সাইন করেছে আমার লাগছে, এরকম কিছু একটা ওই ছিল। তো 7 মিলিয়নে যদি লুইস সুয়ারেজের মতো 20টা গোল পাওয়া যায়, হি ইজ দ্য মানে কি এটা প্লেয়ার, ঠিকই কি বলেছে। প্লেয়ার বলা যেতে পারে এই সিজনে হুম অ্যাটলেটিকোর জন্য, হুম একটা হুম। কি প্লেয়ার বলা যেতে পারে। সত্যি। হ্যাঁ, লুইস আর ও মানে সুয়ারেজের কোয়ালিটি। মেন্টরশিপও দিয়ে ও একটা লিডারশিপ কোয়ালিটিও এনেছে, মানে যেটাও মেসি থাকুক বা বাকিরা যখন থাকে বার্সেলোনার পরে, ও অতটা আউটশাইন করতে পারে না, কিন্তু এখানে ও বাকিদেরকে মানে বলেছে যে কেমন খেলতে হবে, একটা ও মেন্টালিটিটা এনেছে, উইনিং মেন্টালিটিটা এনেছে এইটি, এটাই বল। হ্যাঁ, লুইস সুয়ারেজের তো ট্যালেন্ট নিয়ে কোনদিনই কথা ছিল না। হি ইজ আমার মতে দ্য বেস্ট স্ট্রাইকার অফ দিস জেনারেশন। আর আমার মনে আছে যে পিচিসি নিয়ে কথা বলছিল, আমার মনে আছে পিচিসি টুর্নামেন্টটা লাইক 4টে না 5টা ম্যাচে রোনাল্ডো ওর থেকে 14টা গোল 11টা গোল এগিয়ে ছিল। 14টা না 11টা গোল এগিয়ে ছিল। ওই 4টে গেমেও 14টা গোল, 4টে না 5টা গেমেও 14টা গোল করে পিচিচি নিয়েছিল, এন্ড দ্যাট ওয়াজ এ হিউজ থিং। হ্যাঁ, লাইক 15 4টে 16 বা সিজন 3টে না, করে প্রতি। 16 হ্যাঁ, 17 সিজন, 16-17, না 15-16, 15 16 15-16 15 হয়। 16। হ্যাঁ, তো ওখানে ওটা ইজ এ হিউজ থিং ফর আ প্লেয়ার। তো দ্যাট শোজ লাইক ওর মেন্টালিটি আছে যে তার। আর ঘানার এগেনস্টও দেখেছিলাম 2010 ওয়ার্ল্ড কাপে, লাইক হি ইজ আ টাইপ অফ প্লেয়ার যে যা খুশি করে দিতে হবে টিম জেতার জন্য। আর অফকোর্স লুইস সুয়ারেজের কোয়ালিটি নিয়ে ডাউট, বাট আমার মনে হয় লুইস সুয়ারেজ সামওয়্যার ডাউন দ্য লাইন বার্সেলোনাটা সাইন করছে না। আর ও ইউরোপ, বার্সেলোনা চিরকালই যখনই বার্সেলোনা লা লিগা জিতুক চাই না জিতুক, বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মেইন কনসার্ন হয় দ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপস। ঠিক আছে, বিকজ এভরিওয়ান ওয়ান্টস দেম টু উইন দ্যাট। ঠিক আছে, লা লিগা যদি ভালো পারফরমেন্স নাও করতে পারে, ইউরোপে কেমন করেছে সেটা। কিন্তু লুইস সুয়ারেজ ওভার দ্য লাস্ট পাস্ট 2 to 3 ইয়ার্স আমার মনে হয় না ইউরোপে খুব একটা ভালো পারফরমেন্স দিয়েছে। এই সিজনেও দেয়নি, বিকজ এই সিজনের একটা গোল করেনি ইউরোপে। তো দ্যাটস আ কনসার্ন যে ও ইউরোপে কেন পারফরমেন্স দিতে পারছে না সেম যেটা ডোমেস্টিকে দিচ্ছে। এটা বড় ইস্যু। তার জন্যই মনে হয় তার জন্যই বার্সেলোনা ছেড়েছে, প্লাস ওর ওয়েজেস তো বিশাল হাই ছিল। বার্সেলোনা মানে ইউরোপে পারফরমেন্সের জন্য লিগটাকেই ছেড়ে দিল, এটা তো একটু হয়ে যাবে। আমার মেনলি লাগে ওয়েজেসটাই মেন প্রবলেম ছিল। আচ্ছা, কিন্তু এখন মানে ওরা ওই ওকে রিপ্লেস করতে গিয়ে ওদের আবার প্রবলেম হয়ে যেতে পারে। ওরা আবার ডিপাইকে আনলো ওকে রিপ্লেস করার জন্য, ডিপাইকে তো অনেকটাই বেশ দিতে হবে না। তো প্রবলেমটা হচ্ছে যে সোয়ারেজ মানে যতদিন থেকে যেতে পারতো, আই থিঙ্ক ওকে রেখে দেওয়া উচিত। ও ওয়েজ নিজের থেকেই কাট নিত। আই থিঙ্ক ও আর না, বার্সেলোনার ওটাই ওটাই মারাত্মক ওটাই ওই ওকে। আছে, হ্যাঁ, কমিটমেন্ট ছিল ওর বার্সেলোনার। লুইস সুয়ারেজকে বলা হয়েছিল ওয়েজ কাট নিতে, মানে অনেকদিন ধরেই বলা হচ্ছে ওয়েজ কাট নিতে আর ব্যাকআপ স্ট্রাইকার নেওয়ার জন্য, যেটা সব প্লেয়াররাই করেছে, লাইক ইনিয়েস্তা বা জাভি। লাইক পরের জেনারেশনকে চান্স দেওয়ার জন্য তুমি নিজে ব্যাকআপ রোল নিয়ে নাও। ঠিক আছে, তো লুইস সুয়ারেজ নেয়নি। লুইস সুয়ারেজ কেন, পিকেও নেয়নি এই রোলটা, বা জর্ডি আলবাও নেয়নি এখনো পর্যন্ত রোলটা, যে ব্যাকআপ রোল নেবো, যে মতলব অন্যদের চান্স দেওয়ার জন্য, সেটা করেনি। আর ওয়েজ কাটও নেয়নি। তো লাইক 600K, 600 না 650K ছিল ওর স্যালারি পার উইক। তো 650K দিয়ে যদি একটা প্লেয়ারকে ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে রাখতে হয়, তো দ্যাটস আ বিগ ইস্যু না ফর এনি ক্লাব। যেখানে তোর মানে ফর কনটেক্সট, যেখানে তোর মনে হয় সার্জিও এগুয়েরো এখনকার স্যালারি, কারেন্ট স্যালারি সার্জিও এগুয়েরো 230K এর মতো, তো বার্সেলোনা আরো ওয়েজ কাট নেবে। তো দ্যাটস আ বিগ না থিং। হ্যাঁ না ও সার্জিও আগুয়েরো প্রিমিয়ার লিগে তো ওয়ান অফ দা হাইয়েস্ট পেড। ও আমার লাগছে হ্যাঁ। ও খেলবে বলে ওয়েজ কার্ডটা নিচ্ছে ওখানে, হুম। বার্সেলোনার ড্রিম টিম বলে। সে ঠিকই আছে, কিন্তু মানে লুইস সুয়ারেজ কে ওরা মানে আমি জানি না লুইস সুয়ারেজের মানে এরকম ড্রাস্টিক চেঞ্জ। আগের সিজনে কটা গোল ছিল? ডাবল ফিগার ছিল, ডাবল ফিগার গোল যে ছিল। তো মানে এটা কিছু ড্রাস্টিক চেঞ্জ বলবো না, মানে ও মানে ইগনাইট করতে পারছিল না। এবার এখানে এসে সিমিওনির আন্ডারে হয়তো ওর ট্যাকটিক্স ভালো লেগেছে, খেলতে পেরেছে। অনেক রিজন হতে পারে, আরেকটা রিজন হতে পারে কিন্তু ডিয়েগো কোস্টার সাথে মারামারিও করতে পারবে সেটাও আছে। আরে না না, ওটা না, আমার আমার মনে হয়, রিং আছে। আমার মনে হয় ওই ওই কি বলে বার্সেলোনা তো দেখেছিস খেলা, ওই পাস 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 পাস, ওইটার জন্য মতলব টু ওল্ড ফর ওই আসতে ওর পাস পাস ফাস্ট বল বা ওই বিল্ড আপে অত ইনভলভ হতে পারছে না। এখানে হ্যাঁ ওইদিকে অ্যাথলেটিকো কি, ঘুমোতে হবে, জোয়ান খেয়ে ঘুমোতে হবে, এতক্ষণে যদি বল আসে তো ঘুমিয়ে পড়বে না। এখানে বুঝলি, এখানে তাই, ফরওয়ার্ড পাস। এখানে তাই না, এখানে কিন্তু মানে বিশাল খেলছে, মানে মানে ড্রিবল করে যাচ্ছে। লিভারপুলে করতো, বার্সেলোনাতে করতো প্রথম প্রথম দিকে, যে 5 জন 6 জনকে ড্রিবল করে বেরিয়ে যাচ্ছে, ওরকম নাও।
করছে না, ও লাইক বল দাও গোল মারছে। প্রচার হয়ে গেছে হ্যাঁ, মানে ও বক্তব্য পোচার আমি টাইপ। একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আমি তো বেশি দেখি না অ্যাটলেটিকোর খেলা, এই জাও ফিলিক্স ছেলেটা কিছু করেছে এখনো অব্দি? মানে ওই যে শুরু stat করেছিল দেখলাম ঠিক ভালো, আছে, কিন্তু হ্যাঁ, 120 start শুরু ভালো। মিলিয়ন করেছিল ভালো, তারপরে স্টার্ট ভালো ছিল, মানে তারপরে হুম 120 মিলিয়নের জন্য তো না, 120 তোরা তোরা মিলিয়নের আরো এক্সপেক্ট। ভালো জানবি, মানে বার্সেলোনা আরো ভালো জানবে 120-র উপরে প্লেয়ার গুলোকে। উসমান ডেমবেলে, তারপর আরেকটা কে আছে, ফিল কুটিনিও, ভালো ভালো প্লেয়ার দেখ কিনেছে। দেখ কিন্তু জাও আমার এটা ফেলিক্স হচ্ছে যে হচ্ছে 100 মিলিয়নের ওই কেন, মানে 100 মিলিয়নের প্লেয়ার গুলো কিছু করতে পারছে না, এত টাকা দিয়ে কেনা হচ্ছে তারা কিছু করতে পারছে না, তো এটা খুবই মানে বাজে সাউন্ডিং এই এই আমি আমি ট্রান্সফার তাও দেখ, মার্কেটের। আমি বলছি তো, ডেমবেলে চাচ্ছি আমি, কুটিনিও বা গ্রিজম্যানকে 120 দিয়ে মানা যায়, বিকজ অ্যাটলেটিকোর জন্য গ্রিজম্যান আর কুটিনিও লিভারপুলের জন্য ওয়াজ আ ট্যালিসম্যান ফর ইয়ার্স, 4-5 বছর ধরে, লাইক হি ওয়াজ আ বেস্ট প্লেয়ার ইন দ্য স্কোয়াড। তো গোয়িং ফর সামওয়ান অফ হিজ ক্যালিবার হয়তো ওভার প্রাইসড, বাট স্টিল মেক সেন্স। বাট প্লেয়ার জোয়া ফিলিক্স যে বেনফিকাতে হাফ সিজন ওয়ান্ডার, একটা সিজনও ভালো খেলেনি, ইভেন ডেমবেলে তো একটা সিজন ভালো খেলেছিল ইয়ের হয়ে, কি বলে তো, ডটমন্ডের হয়ে। হ্যাঁ, তো ও তো তাও খেলেনি, ওটাও করেনি, ও হাফ সিজন ভালো খেলেছে, তার জন্য 120 মিলিয়ন। সত্যি এটা, এই সেই দিক থেকে আমি ডটমান্ডকে বলি, ডটমান্ড সেফ গেছে, কিন্তু ডটমান্ড হালান্ডকে যখন কিনলো, হালান্ড কত বেশি কোনো ওয়েট ছিল না, মানে প্রাইস ছিল না ওর, কত না 12-13 মিলিয়নেই কিনেছে আমার লাগছে সালজবার্গ থেকে। তো মানে না, 20 কিন্তু ও ও ও 20 মিলিয়ন। মারাত্মক খেলছিল, 20 মিলিয়ন, তো 20 মিলিয়ন এখন যদি হালান্ডের প্রাইস, আর যখন হালান্ড অলরেডি দেখানো শুরু করে দিয়েছে, যখন ও হালান্ড করে হ্যাঁ, 120-তে বেচবে, 100 মিলিয়নের প্রফিট করবে, তো আমার লাগছে যে জাও ফিলিক্স এর এই প্রাইসটা খুবই ওভার প্রাইস ছিল। মানে জাও ফিলিক্স তো ওই সেম সিজনেই গোল মারছিল, যেটা হালান্ড যে সিজনে অনেক না গোল না, আগের মারছিল। সিজন, আগের আর আগে সিজন। সিজনে হ্যাঁ মানে প্রিমিয়ার মানে ও মানে ইউসিএল এ ও বেশি ভালো খেলেছিল, মানে জাও ফিলিক্স ভালো খেলছিল, ওর পরের সিজনে হালান্ড খেলেছিল, কিন্তু দেখ হ্যাঁ মানে সেমই ওদের দুজন ইউসিএল পারফরমেন্স দেখেই তো নেওয়া হয়েছিল আমার যা লাগে। জাও যাওয়া ফিলিক্স ফিলিক্স তো ইউসিএল এর পারফরমেন্সটা খুব ভালো। ইউসিএল বাজে করেছে, ইউসিএল তো খেলে, ইউরোপা মনে হয় খেলছে, ইউরোপাতে। বেনফিকার জন্য আমি জানি না, বেনফিকার তার লিগের পারফরমেন্স হবে। তো দেখ জাও বাট ফেলিক্স তাও হচ্ছে ওই ছেলেটা মানে যে টেনে একটু ভালো রেজাল্ট হয়েছে বলে কনফিডেন্স নিয়ে সায়েন্স নিয়ে না তারপরে থেকে যায়। ঠিক আছে, জাও ফেলিক্স হচ্ছে ওই ছেলেটা, স্টার্টটা খুব ভালো কিন্তু আর আলটিমেটলি গিয়ে মানে সেই মানে কোনো লাভ নেই। যাই হোক, অর্গানিক দেখ আমরা অর্গানিক আমরা আটকে গেছে, অর্গানিক কেমিস্ট্রিতে আটকে গেছে। আমি জানি না, আমি বলতে পারবো না, আমি সায়েন্সের স্টুডেন্ট। আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে স্পন্দন, আমরা দেখেছি যে মানে লা মাসিয়া হচ্ছে বার্সেলোনার ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রেংথস আমরা বলতে পারি, কিন্তু সামহাও মানে আমরা দেখেছি যে বার্সেলোনা প্রচুর ডিপেন্ড করেছে লা মাসিয়ার একাডেমির উপর, মানে ডাউন দ্য ইয়ার্স প্রচুর ডিপেন্ড করেছে, বাট লাস্ট 2-3টে সিজন ধরে লা মাসিয়ার ট্যালেন্টসরা সেইভাবে ক্লিক করতে পারেনি। এবারে প্রচুর প্রমোশনস হয়েছে, যেমন আনসু ফাতি ছিল, আনসু ফাতি যেহেতু ইঞ্জুরির কারণে বাইরে, আরাউও, মিঙ্গেজা, রিকি পুজ এরা মানে খেলেছে, বাট খুব ডিসেন্ট পারফরমেন্স আমি বলতে পারবো না। মানে এটা যে ফার্স্ট টিম পারফরমেন্সেস হবে সেরকম কিন্তু নয়। তো লামাসিয়ার উপর যে ডিপেন্ডেন্সিটা আছে মানে সেটা কেন ক্লিক করেনি? দেখো, একটা মেজর জিনিস হয়ে যায় কি, এটা একটা গ্যাপ ইন এক্সপিরিয়েন্স এর মধ্যে। এরা খুব বেশ, আর্সেন ওয়েঙ্গার একটা খুব ইন্টারভিউ ছিল সুন্দর, ও বলেছিল যে এরা 20 বছরের ডিফেন্ডার, অনেক বেশি, খুব ট্যালেন্টেড একটা 20 বছরের ডিফেন্ডার অনেক বেশি মিস্টেক করবে কেন 27 ইয়ার ওল্ড এক্সপিরিয়েন্স, বাট নট সো লাইক কোয়ালিটি আলা ডিফেন্ডারের থেকে। হ্যাঁ, তো 20 বছর, 27-28 যেটা এক্সপিরিয়েন্স, তো অ্যাজ ইয়াং কিডস এট 20-21, লাইক ইউ এক্সপেক্ট দেম টু মেক মিস্টেক্স, যতই ট্যালেন্টেড হোক। ম্যাথাইস ডিলিটকেও তুমি যদি দেখো, ম্যাথাইস ডিলিট ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং প্লেয়ার ছিল এতে, কিন্তু ম্যাথাইস ডিলিটও কিন্তু ওই আয়াক্স টটেনহাম গেমে কিন্তু বাজে খেলেছিল। দ্যাটস দ্য পার্ট এন্ড পার্সেল অফ দ্য গেম, বাজে গেম হবে, ভালো গেম হবে। আর ইয়াংস্টার হিসাবে তুমি, ইউ উইল মেক মিস্টেক্স, ইউ উইল লার্ন ফ্রম ইট, অ্যান্ড হোপ ইউ ডোন্ট রেপ্লিকেট ইট ইন দ্য ফিউচার। তো এটাই হলো গিয়ে কথা। তো এটাই আমার মনে হয় মাসিয়াকে চান্স দেওয়া উচিত, আরো প্লেয়ার্স খেলানো উচিত কনস্ট্যান্টলি, যেটা এই বছর রোনাল্ড কোমিন করেছে এসে, লাইক কমেন্ডেবল। তোকে খেলাতে হবে, লাইক একটা সিজন খেলবে, একটা দুটো গেম খেলবে, ব্যাপক খেলে দেবে, এরকম দ্যাট ডাজন্ট হ্যাপেন। তো কনস্ট্যান্ট পারফরমেন্স দিতে হবে, কনস্ট্যান্ট চান্স দিতে হবে, যেমন জাভি ইনিয়েস্তার সাথে হয়েছিল, যে কনস্ট্যান্ট পারফরমেন্স, ইউ হ্যাভ টু কিপ ব্যাকিং দেম। তো ওই ব্যাকিংটা যতক্ষণ একটা প্লেয়ার না পাচ্ছে, ততক্ষণ আমার মনে হয় পোটেনশিয়ালি ফুলফিল করতে হবে। আর লামাসিয়ার জন্য ইনভেস্টও করতে হবে। যদি আমরা আজকে কম্পেয়ার করি ইয়ং আয়াক্স এর সাথে, যেটা আমাদের সব থেকে বড় কম্পিটিটর বলতে পারো ইউরোপিয়ানে, যে বেস্ট একাডেমির জন্য, আয়াক্স এর একাডেমি যা পয়সা খরচা করছে বা যা ইনফ্রাস্ট্রাকচার আছে আয়াক্সে,
আমাদের সেটা নেই, মানে উই আর নট ইভেন ক্লোজ, অ্যান্ড আমরা না, বাট যে কোনো কোনো ইউরোপিয়ান টিমই কোনো ক্লোজ নেই, আশেপাশে নেই আয়াক্স এর সাথে, একাডেমির সাথে। অ্যান্ড লাস্ট 5-10 বছর ধরে সেটাই প্রুফ দিচ্ছে যে আমাদের কোনো খুব একটা মানে বিশাল বড় প্লেয়ার আসে যেখানে আয়াক্স প্রতি বছর খুব ভালো ভালো প্লেয়ার বার করতে পারছে। তো দ্যাটস দ্য থিং, ইনভেস্ট করতে হবে আর চান্স দিতে হবে, প্লেয়ারদের প্যাক করতে হবে। শুভঙ্করকে আমার নেক্সট প্রশ্ন, বেনজেমা ঠিক আছে এখন লিগের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, সেকেন্ড সরি আমার থার্ড হাইয়েস্ট স্কোরার উইথ 22 গোলস অ্যান্ড 6 অ্যাসিস্ট। তো রোনাল্ডো ছাড়ার পর ও কিন্তু শ্যাডো থেকে একটা মনে হচ্ছে আমার মানে শ্যাডো থেকে বেরিয়ে একটা প্রচন্ড ভালো পারফরমেন্স দিয়েছে এই সিজনে। মানে রিয়াল মাদ্রিদ ওর উপর প্রচুর ডিপেন্ড করেছে মানে মেনি গেমস, পুরো মানে বেনজেমার হাত ধরেই ওরা প্রচুর গেমস বার করেছে। এটা একটা যে তোর কি মনে হয় যে মানে রোনাল্ডো ছাড়ার পর বেনজেমা প্রচন্ডভাবে ইভলভ করেছে, ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড হচ্ছে হোয়ার ডু ইউ স্ট্যান্ড অন হ্যাজার্ড, মানে ও কি নেক্সট সিজনে ওর কি তোর এক্সপেকটেশন রাখছিস বল? হ্যাঁ, বেনজেমা তো ওই সিজন খুবই ভালো খেলছে। অবভিয়াসলি সবাই আমরা ওর উপরে ডিপেন্ড করেছিলাম, ও তো একদম স্টার্ট থেকে ভালো পারফরমেন্স করেছে, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, অনেকগুলো ভাইটাল ম্যাচে আমাদের অনেকবার বাঁচিয়েছে, যেমন লাস্ট উইক সেভিয়ার সাথে ফার্স্ট গোলটা দিয়েছিল, সেভিয়ার এগেনস্টে লিড নিয়েছিলাম কিন্তু আনফরচুনেটলি এটা অফসাইড দিয়েছিল। তারপর বার্সেলোনার এগেনস্টে, অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে লাস্ট ম্যাচ এটা 1-1 ড্র হলো, ওটাতে আমরা 1-0 ডাউন ছিলাম, তো বেনজেমা লাস্টে এসে ওটা ড্র করে আমাদের ওখান থেকে 1 পয়েন্ট দিয়েছে। আর হ্যাঁ, অবভিয়াসলি রোনাল্ডো যখন ছিল তো একটু শ্যাডোতে ছিলই, তখন ওটা বলবো না যে মানে রোনাল্ডো যখন ছিল তখন তো মানে সব প্লেয়ারদের সাথে ওর একটা লিঙ্ক ছিল। অবভিয়াসলি মার্সেলোর সাথে একটু বেশি ছিল, কারণ ওই লেফট উইং থেকে এসে ওকে পাস দেওয়া, সেদিক থেকে হেডার দিয়ে গোল করা, ওই জিনিসগুলো একটু বেশি ছিল মার্সেলোর সাথে। তো তখন বেনজেমাও ছিল ভালো, গোল দিতে অ্যাসিস্ট দিত, কিন্তু রোনাল্ডোর সাথে সবাই যেমন একটু বেশি কানেক্টেড ছিল, অতটা হয়তো বেনজেমার সাথে ছিল না। তার জন্যই রোনাল্ডো যাওয়ার পরে ক্লাবটা মানে অনেকটা লস বলবো না কি বলবো, মানে লস তো অবভিয়াসলি, কিন্তু সেখান থেকে বেনজেমা এসে, হ্যাঁ সেখান থেকে বেনজেমা এসে যেভাবে এফেক্টেড হয়েছে, সেখান থেকে বেনজেমা এসে যেভাবে হালটা ধরেছে, তো এখন খুবই ভালো খেলছে বেনজেমা। তার জন্য আমাদের ফ্রান্সের ন্যাশনাল টিমে কল আপও পেয়ে গেল এবছর, দেখলাম আমরা ইউরোর জন্য। আর হ্যাজার্ডের জন্য বলবো, হ্যাজার্ড তো রয়েছে আমাদের এখানে 2 বছর ধরে রয়েছে, 2020 থেকে, এখন 19 থেকে এসছে, 2021 হলো। 2 বছরে মাত্র 4টে গোল, আর বাকি টাইমটা পুরো স্যানিটাসের, প্রচুর কামিয়ে নিয়েছে ভাই স্যানিটাস হ্যাজার্ডকে দিয়ে। পরের সিজন আরেকটা দোকানও তো রোজগার করেছে, বলছিস না কেন? হ্যাঁ, খাবারের দোকান, বার্গার কিং। স্পন্দন নিয়ে যা বার্সেলোনাতে খাওয়া একটু। না আমি কোনো ফ্যাট শেমিং, অনলাইন অ্যাবিউজ বা ফ্যাট শেমিং এর এগেইনস্টে আমি, তো আমি সব কিছু বলতে চাই না ব্যাপারে। আমি woke লোক, ঠিক আছে, আমি সব বলি না। হ্যাজার্ডের কেসটা কি বলবো, চেলসির সাথে এত ভালো পারফর্ম করে এখানে, মানে চেলসির সাথে সবাই জানে কত ভালো পারফরমেন্স ছিল হ্যাজার্ডের, তার জন্যই আমরা গেছিলাম কিনবো বলে ওকে, কেনার পরে এতটা। হ্যাঁ, আমার মনে হয় হ্যাজার্ডকে অনেক চান্স দেওয়া উচিত। হ্যাজার্ড রিয়েলি আনফরচুনেট উইথ ইনজুরি, আমরা মজা করি যাই করি, মজা করতে সবারই ভালো লাগে। চান্স দেওয়া হয় কিন্তু মানে চান্স পাওয়ার জন্য মানে কতটাই বা ফিট থাকে সেটাই তো আমরা দেখছি। ওটাই ফিটনেসটা একটা বিগ ইস্যু হয়ে যায় হ্যাজার্ডের জন্য। আর হ্যাজার্ডের মানে আমার মনে হয় এখানে জিদানকেও কিছু ব্লেম করতে হয়, বিকজ একটা ম্যানেজার হিসেবে তোমার একটা প্লেয়ারকে দেখা উচিত, যেটা আগে যেমন দেখতাম ডেমবেলেকে নিয়ে, ডেমবেলের প্রতি বছর ইনজুরি কনসার্ন, প্রতি বছর আসতে যেত। তো এই বছর যেটা হয়েছে, এই বছর ইনজুরি হয়নি, এর জন্য রোনাল্ড কোমেন প্রথমেই বলেছিল যে যদি ডেমবেলের জন্য আমরা স্পেশাল কেয়ার নেবো, স্পেশাল ভাবে ডেমবেলেকে ফিট রাখার চেষ্টা করবো পুরো সিজন। তো ডেমবেলে পুরো সিজন ফিট আছে। আর আমার মনে হয় হ্যাজার্ডের জন্য রিয়াল মাদ্রিদের এরকম কিছু করা উচিত, জিদানের ভালো রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, লোকদের সাথে সাপোর্ট স্টাফ বা মেডিকেল স্টাফ এরকম স্ট্যাটিউটের প্লেয়ার যখন আসে তোমার কাছে, তো তোমার বেটার কেয়ার নেওয়া উচিত। যেরকম আমাদের গ্যারেথ বেলের সাথে হয়েছিল, আসতো আছে সেখান থেকে এখন টটেনহ্যামে যাওয়ার পরে ফার্স্টের দিকে ইনজুর্ড ছিল, কিন্তু তারপর থেকে একদম পুরো এখন খেলে যাচ্ছে। হ্যাঁ, মরিনিওর আন্ডারে সেরকম চান্স পাইনি, কিন্তু এখন রায়ান মেসনের আন্ডারে রোজই এখন খেলছে।
হ্যাঁ, আমার মনে হয় ভালোই খেলছে গ্যারেথ বেল। হ্যাঁ, হয়তো গ্যারেথ গোল বেল খুবই ভালো খারাপ খেলছে। খেলছে না, খারাপ খেলছে না, হয়তো হ্যাঁ, রিয়াল মাদ্রিদের থেকে ভালোই খেলছে। রিয়াল মাদ্রিদ রিসেন্ট যেমন খেলেছে তার থেকে অনেক ভালোই এখানে খেলছে। রিয়াল মাদ্রিদে পুরোই বসে থাকতো, তার চেয়ে ভালো ওখানে হুম, খেলছে। একটা ম্যাচ দুটো ম্যাচ যাই পাচ্ছে, চান্স টাইম, গোলস অ্যাসিস্ট পেয়ে যাচ্ছে কোন রকম। হুম। সেখান থেকে হ্যাজার্ডের একটুখানি কেয়ার নিতে হবে, আর ওর একটু কি বল ফিটনেসটা একটু খেয়াল রাখতে হবে তাহলে। কারণ লেফট উইং এ ও আর ভিনিসিয়াস আছে, ভিনিসিয়াসের তো ফিনিশিং এ খুবই প্রবলেম, কোনো রকমে ওই ম্যাচটা ক্লিক করে গেছিল। এই ভিনিসিয়াসের ফিনিশিং আর হ্যাজার্ডের একটু ফিটনেস তো রাখতে হবে। তার হ্যাজার্ড এমনি খারাপ না, ওর যথেষ্ট পটেনশিয়াল আছে, আমরা কয়েকটা দেখেছি পটেনশিয়াল নিয়ে আগের কোনো ম্যাচে। কোয়েশ্চেনই নেই, পটেনশিয়াল নিয়ে কোনো কোয়েশ্চেনই নেই। হ্যাঁ, পটেনশিয়াল নিয়ে কোনো কোশ্চেন নেই, কিন্তু ওই ফিটনেসটাই ওর প্রবলেম হয়ে যাচ্ছে, মেজর প্রবলেম। তাছাড়া ওইদিকে খেয়াল দিতে হবে, তাহলেই হয়ে যাবে আমার যতদূর লাগে। বার্গার কিং এর জয়েন্টটা বন্ধ করতে হবে। যাই হোক, জোকস অ্যাপার্ট, লাস্ট কোয়েশ্চেন সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন বলতে পারছি সুমন। আমরা দেখলাম মেসি অলরেডি আমার মনে হয় পিচিচি জিতে গেছে তো, আর মানে যেটা মোড়ে না, আমার মনে হয় না একটা ম্যাচে 7টা গোল তো করতে পারবে রিয়াল মাদ্রিদ এগেন্স্ট। তো যাই হোক, তো মেসি কিন্তু মানে সেই মানে ব্যাড সিজনেও কিন্তু লিগে 30টা গোল, 9টা অ্যাসিস্ট, মানে ওর ব্যাড সিজন হচ্ছে একটা অ্যাভারেজ প্লেয়ারের গুড সিজন বেসিক্যালি বলতে পারি আমি। আহ, মানে এটা আমি যদি একটা ব্যাড সিজন ধরিও, মানে এখন কি বার্সেলোনার এটা একটা হাই টাইম এসে গেছে টু লেট গো অফ দ্য মেসি ডিপেন্ডেন্সি? আমার মনে হয় বার্সেলোনার একটা ফিউচার এই নিয়ে ভাবা উচিত, কারণ ও তো আর সারা জীবন খেলবে না। তো এখন কি একটা হাই টাইম এসছে যে এখন স্কোয়াড যেহেতু মানে এই বছরও মানে কোপা ডেল রে ছাড়া কিছুই জিতলো না বলতে গেলে, তো এখন কি একটা হাই টাইম এসছে একটু মানে মানে টু থিঙ্ক অফ সাম অল্টারনেটিভ, নাকি এখনো সে মেসির ওপরে একটা ডিপেন্ডেন্সি থেকেই যাবে? দেখো, ব্যাপারটা হলো যে কোনো টিমে যেখানে মেসি খেলবে, প্লেয়ার লাইক মেসি স্ট্যাচার আজকে যদি সিটিতেও চলে যায়, আজকে যদি পিএসজি তেও যায়, আজকে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো টিমে গেলে সেখানে টিমের একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হবে, বিকজ আ প্লেয়ার অফ হিস ক্যালিবার, আ প্লেয়ার অফ হিস স্ট্যাচার যে ক্লাবেই যাক সেই ক্লাবে একটা ওভার ডিপেন্ডেন্সি তৈরি হবে প্লেয়ারটার জন্য। যখনই কিছু ক্লাবটা করতে পারছে না, পাস দ্য বল টু হিম, দ্যাট উড বি দ্য মেইন থিং। আমি বলবো না যে মেসি ডিপেন্ডেন্সি, আজকে যদি মেসি সিটিতে চলে যায়, কেভিন ডি ব্রয়নার মেসি মানে কেভিন ডি ব্রয়নার থেকে রোলটা গ্যারেন্টি মেসির ওপর চলে যাবে, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। বাট আমার বলবো না মেসি কিন্তু আগে যেরকম আগের সিজন গুলো যে আন্ডার ভ্যালভার্ডে যেরকম সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জেতাতো, হয়তো হ্যাঁ লাস্টের দিকে জেতাতে হচ্ছে মেসিকে, টু বি ভেরি অনেস্ট। বাট তাছাড়া অনেক প্লেয়ার কিন্তু চিপ ইন করেছে। মানে মেসি কিন্তু এই সিজনে একা না কোনোভাবে, বিকজ ফার্স্ট হাফ অফ দ্য সিজনে কিন্তু মেসি খুব বাজে খেলছে, টু বি ভেরি অনেস্ট। ঠিক আছে, যখন মেসি বাজে খেলছে তখন আনসু ফাটি রোলটা নিচে, হ্যাঁ হয়তো কিছু ম্যাচ জিতেছি কিছু ম্যাচ হেরেছি, দ্যাটস দ্য পার্সেন্ট পার্সেল অফ দ্য গেম। বাট কিছু ম্যাচ আনসু ফাটি ভালো খেলছিল, কিছু ম্যাচ ফ্র্যাঙ্কি ডিয়ং ভালো খেলেছে, কিছু ম্যাচ অ্যান্টন গ্রিজম্যান ভালো খেলেছে। অ্যান্টন গ্রিজম্যান লেটলি আমার মনে আছে ভিলা রিয়ালের এগেনস্টে সিঙ্গেল হ্যান্ডেডলি কিছু ম্যাচ জেতাচ্ছে, তো দ্যাট মেক্স ইট আ লট মোর ইজিয়ার ফর মেসি টু প্লে হিজ ন্যাচারাল গেম। আমার মনে হয় না মেসি ডিপেন্ডেন্সি যাওয়া উচিত, আমার মনে হয় মেসি কন্ট্রাক্ট রিনিউ করবে, অ্যান্ড আই হোপ হি রিটায়ার্স এজ এ বার্সা লেজেন্ড। তো হ্যাঁ এটাই। আর যদি ছাড়েও, আই ডোন্ট সি মেসি প্লেইং ফর এনি আদার ইউরোপিয়ান ক্লাব। যদি চায়ও এমএলএস বা ও নিজের দেশে যাবে, আই ডোন্ট সি মেসি প্লেইং ফর এনি আদার ইউরোপিয়ান ক্লাব আদার দ্যান বার্সেলোনা। শুভঙ্কর, রিয়াল মাদ্রিদ আমরা দেখছি লাস্ট কিছু ট্রান্সফার ইনগো মানে প্রায় বলতে গেলে ইউজই করে সেরকম ভাবে, কোনো হেভি ওয়েট সাইনিং নেই, কিছু নেই, টুকটাক প্লেয়ার তুলছে, সেগুলো তাও একাডেমিতে পাঠিয়ে ওদেরকে বিল্ড করছে ফর ফার্স্ট টিম। তো তোর কি মনে হয় এই সামার উইন্ডো রিয়াল মাদ্রিদ কি কিছু করতে পারে? আর আরেকটা তো আমরা শুনছি যে এমবাপে বিং লিঙ্ক টু রিয়াল মাদ্রিদ, তো সেটা কি একটা পসিবল ট্রান্সফার হতে পারে? এমবাপেটা তো একদম মানে সবার মানে একদম ফার্স্ট চয়েস ট্রান্সফারের জন্য। এমবাপেকে একদম সবাই কনসিডার করছে। এমবাপেকে আমার যতদূর লাগে চান্স আছে এই সিজন, কারণ এমবাপের অনেক জায়গায় দেখেছি যে ওর কোনোরকম ভাবে লিঙ্ক আপ আছে, কিছু ট্রাই করছে রিয়াল মাদ্রিদে আসার জন্য, আর আমরা তো এদিক থেকে ট্রাই করেই যাচ্ছি। গত কয়েকটা ট্রান্সফার উইন্ডো বলবো না সাইনিং করেনি, করেছে কয়েকটা ছোটখাটো, যেমন আমাদের ভিনিসিয়াস জুনিয়র এসছে, রড্রিগো এসছে, তারপরে তোমার এই রেনিয়ার জেসুস এসছে যে এখন ডটমুন্ডে পাঠিয়ে দিয়েছে লোনে।
না, মানে সেরকম হেভি তারপরে ওয়েট তোমার সাইনিং নেই, মানে হ্যাজার্ড হেভি আসেনি, হ্যাঁ ছোটখাটো গুলো, হ্যাঁ যেমন ওই ব্রাজিলিয়ান গুলোকে তুলেছে, যেমন পাপা পেরেস ব্রাজিলিয়ান দেখলে একটা আলাদা ইয়ে হয়ে যায়, তুলে নেয়, ব্রাজিলিয়ান ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই কটা রিসেন্ট ট্রান্সফার উইন্ডোতে স্পেন্ড করেনি, কারণ এদিকে আমাদের স্টেডিয়াম বিল্ড হচ্ছে, আবার রিবিল্ড করছে, তো ওদিকে একটা টাকা যাচ্ছে, তো সেখান থেকে ট্রান্সফার করাটা একটু চাপ হয়ে যাবে। তো ওই ট্রান্সফার উইন্ডো গুলো যতটা পারছে টাকা এখন সেভ করে পুরোটা এখন এমবাপ্পের পেছনেই স্পেন্ড করার জন্য ওরা আর কি, হ্যাঁ একটা সার্টেন অ্যামাউন্ট ওরা ধরে রাখছে এমবাপ্পের জন্য, কারণ এমবাপ্পে এখন পুরো ফার্স্ট প্রায়োরিটি ট্রান্সফারের জন্য সবার আগে। তার সাথে আরো আমার মনে হয় কিছু, যেমন ডিফেন্ডার্স কিছু কেনা উচিত, যদি রাফায়েল ভারানো চলে যায় আর রামোসের কন্ট্রাক্ট যদি রিনিউ না হয়, কারণ এদিক না, আবার রিসেন্ট কিছু তোরা তো আলাবাকে কিনলি না? আলাবাকে কিনলাম, হ্যাঁ ওটা তো ফ্রি এজেন্ট এসছে আলাবা, না, হেভি হ্যাঁ ওয়েট ও প্লেয়ার। তো ফ্রি এজেন্ট এসছে, হ্যাঁ ওটা তো ঠিক আছে, কিন্তু স্পেন্ড করেনি না সেরকম কিছু, তার জন্য বলছি যদি বাড়ানো চলে যায় এখন, আর দিকে র্যামোস যদি কন্ট্রাক্ট রিনিউ না করে, তখন আমাদের তো একটা ডিফেন্ডার লাগবেই না এক্সট্রা। এই ট্রান্সফার উইন্ডো দেখা যাক কি করে। তো আনফরচুনেটলি দিব্যা বেরিয়ে গেছিল, তো দিব্যার জন্য লাস্ট দুটো কোয়েশ্চেন ছিল, যেটা আমি স্পন্দনকে করছি, একটা শুভঙ্করকে করছি, আই হোপ ইউ ওন্ট মাইন্ড। তো যেহেতু এটা একটু বার্সেলোনা রিলেভেন্ট, আমি স্পন্দনকে এই কোয়েশ্চেনটা করছি। কিছু রুমার্স দেখছি যে অ্যাথলেটিকোর যে প্রেসিডেন্ট সে গ্রিজম্যানকে ফেরত চাইছে, তো ইয়ার থটস অন দিস? টু বি ভেরি অনেস্ট, আমি মনে করি ইফ বার্সেলোনা হ্যাজ টু সেল গ্রিজম্যান, ইটস ওকে, বিকজ গ্রিজম্যানের ওয়েজটা অনেকটা বেশি, অ্যান্ড লাইক 800-800K পার উইকের মতো, তো লাইক it's only fair যে যদি ক্লাব ভাবে গ্রিজম্যানকে বেচতে দেওয়ার জন্য। I don't think গ্রিজম্যান is a flop at this moment. He can always stay for another year, তারপরে বাঁচার চিন্তা করা যেতে পারে। বাট যদি বেচে দেয় তাহলে রিপ্লেসমেন্টস আছে, বিকজ ড্যানি ওলমো বলে একজন প্লেয়ার আছে, লাইপজিগে খেলে, তো সিমিলার প্রোফাইল প্লেয়ার অনেকটা, তো গ্রিজম্যানের মতো, আর লামাসিয়া থেকেও এসছে, তো ওই রিবিল্ডিং লামাসিয়া প্রসেসের জন্য একটা বড় পার্ট হবে ও, তো বার্সেলোনা যদি ফেরত আসে। তাছাড়া আমার মনে হয় না ডাইরেক্ট রাইভেলদের কাছে বেচা উচিত, সেম ভুলটা না করা উচিত যেটা লুইস সুয়ারেজের সাথে করেছে। আর আমার মনে হয় না গ্রিজম্যান নিচে রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদ ফেরত যেতে চাইবে মেবি, বিকজ লাইক ওখান বেরিয়ে এসেছিল। আর মনে আছে আগের বছর যখন ওয়ানডাতে খেলেছিল, তো তখন অনেক লোক বিসেল বাজিয়েছিল, আর স্পেনে কি হয়, বিসেল বাজালে মতলব প্লেয়ারটাকে পছন্দ না হলে বা মানে রিজেক্ট রাগ করলো হলে, বেসিক্যালি। হ্যাঁ বিসেল বাজানো ওটা, তো তো আমরা যেমন ইংলিশ ফুটবল যেমন বু করে ওরকমই, তো হ্যাঁ, তো ওরা ব্লু করেছিল। আই ডোন্ট থিঙ্ক যে ওরা কিছু করবে, মতলব ওরা ফ্যান্সরাও চাইবে যেতে, আর গ্রিজম্যানও মনে হয় না যেতে চাইবে। দ্যাটস দ্য থিং। শুভঙ্কর, লাস্ট কোয়েশ্চেন তোকে করে আমি পডকাস্টটা শেষ করবো আজকে। এটা হচ্ছে টু পার্টার কোয়েশ্চেন। একটা হচ্ছে যে অ্যাটলেটিকো লাস্ট ম্যাচ এগেইনস্ট ভ্যালাডোলিড, সেটা অ্যাওয়ে ম্যাচ, তো সেটা তোর কি মনে হয়, কি প্রেডিকশনস, মানে স্কোর লাইন প্রেডিকশন একটা দিয়ে দিস, আর কি হতে পারে। আর একটা জিনিস হচ্ছে, আমরা যে অ্যাটলেটিকো স্কোয়াডটা দেখি, স্কোয়াডের অ্যাভারেজ এজ কিন্তু প্রচন্ড বেশি, মানে বলতে পারি আমরা অ্যাবাভ 25। আর ডিফেন্সিভ যে লাইন আপটা সেটা হচ্ছে স্যাভিজ বল, ট্রিপিয়ার বল, এরা কিন্তু ট্রিপিয়ার 30 আর স্যাভিজ 32। তো ওরা, তোর কি মনে হয় ডিয়েগো সিমিওনি উইল গো ফর ফ্রেশ ব্লাড, না হি উইল রিলাই অন দ্য প্লেয়ার্স দ্যাট আর কারেন্টলি ইন দ্য স্কোয়াড? ফার্স্ট অফ অল এগেন্স্ট ভ্যালাডোলিড তো তোমার যা ফর্ম আছে, মানে ওরা তো একদম জেতার চেষ্টা করবে, কোনো রকম ভাবে পয়েন্ট ড্রপ করার চেষ্টা করবে না ওরা, ওরা একদম ফুল টিমই খেলাবে, তো প্রেডিকশন, যাতে একদম, স্কোর প্রেডিকশন। হ্যাঁ দিয়ে দিচ্ছে। তো মানে কি বলবো, ড্র করলে তো ওদিক দিয়ে আমরা যদি জিতে যাই, আমরা এদিক থেকে পুরো উইন বার করার চেষ্টা করবো, ওরাও করবে। আমাদের বার করলে ওরা যদি ড্র করে, আমরা হেড টু হেডে যদি জিতে যাই, তাহলে আমরা হেড টু হেডে জিতবো, আর ওরা জিতে গেলে তো ওরা জিতেই যাবে এমনি, তো ওরা তো অবভিয়াসলি ট্রাই করবে না পুরো জেতা। সেখানে আমি কিভাবে কি বলবো যে ওরা ওরা কতটা পয়েন্ট ড্রপ করবে না করবে, সেটা আমরা জানি না। আর তোমার প্রেডিকশন কি দেওয়া যায় বলো, রিসেন্টলি মানে কয়েকটা ম্যাচে ওরা কনসিড করছে, কনসিড করে লাস্ট মিনিটে জিতছে, বা কনসিড করে বা আগে গোল দিয়ে লাস্টের দিকে একটা কনসিড করে এমনি জিতছে। ভ্যালাডোলিডের রিসেন্ট পারফরমেন্স কি আছে আমি অতটা দেখিনি, স্পন্দন বলতে পারবে সেটা। রেলিগেশন রেলিগেশন জোনে না, কততে আছে?
আই গেস 17 নম্বরে আছে, একবার দেখে নে, মানে 17 না 16-তে আছে। 17 18-তে 16 আছে, তো হলো রেলিগেশন ফাইট রেলিগেশন। করছে। আচ্ছা তাহলে না 17 রেলিগেশন যদি 18-তে হয়ে আছে। যায়, হুম। তাহলে রেলিগেশন তো হয়ে গেলে তোরা হয়ে যাবে, তো ওরা লাস্ট একটা ট্রাই যদি মারা যায়, যদি এখান থেকে কিছু একটা পয়েন্ট তোলা যায়। আর অ্যাটলেটিকো তো ছাড়বে না, তো অ্যাটলেটিকো অবভিয়াসলি আমি বুঝতে পারছি যে ওরা জিতবে। তো স্কোর প্রেডিকশন হবে। দেখেছো তুমি বিক্রমজিৎ দা, তুমি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছো শুভঙ্করকে নাকি রিয়াল মাদ্রিদ ফ্যানকে জিজ্ঞেস করেছো অ্যাথলেটিকো স্কোর লাইন কি হবে। ওর তো সত্যি নিজের এটা কনসাইন্সই আটকে যাচ্ছে। সে যদি কি বলি মানে জিতে বলবো এটা আর। যাবে তো লোক, আনবায়াসড, আমার যেহেতু ফ্যান বেস, অ্যাটলেটিকোর লোক আমার নেই ফ্যান বেস আমাকে গালি মারবে। না, যেটুকু মানে এখন যেহেতু লোক নেই অ্যাটলেটিকো, তো কিছু তো করতে হবে। আচ্ছা ভ্যালাডোলিড বাই দ্য ওয়ে 19-এ আছে, তো ওরা যদি জিততে আচ্ছা পারে আই গেস, এবার এলসে যদি জেতে তাহলে এলসের একটা চান্স আছে উঠে যাওয়ার, রেলিগেশন না কর। ভ্যালাডোলিডেরও চান্স আছে, ডিপেন্ড করছে লাস্ট গেম উইকের উপর ডিপেন্ড করছে। আমার মনে মানে হয় আমার ভ্যালাডোলিড, আমার আমার সিটি, মনে হয় অ্যাথলেটিকো, আমার মনে হয় অ্যাথলেটিকো জিতে যাবে, to be very honest। মানে এটা ভ্যালোরিটের কাছে হারা। ভ্যালাডোলিড এটা সার্ভাইভাল ব্যাটেল, মানে আর অ্যাটলেটিকোর টাইটেল উইনিং হ্যাঁ ব্যাটেল। এবার এটা একটা ইন্টারেস্টিং একটা টাইটেল উইনিং ব্যাটেল। ইন্টারেস্টিং হবে। আর ভ্যালোরেন্ট অলরেডি সব হারিয়ে বসে আছে, একটা যদি লাস্ট জিতা যায় তো কোন রকম সার্ভাইভ করবে, আর ওদের তো মানে টাইটেল তুলতেই হবে। না আমাকে ধরিয়ে দিলে সিটি রাইভেল কত অব্দি জিতবে। না না, সেটা এটা কি করা যাবে, আমি লোক নেই এখন। না না, আর মানে ওইটা বললাম যেটা একটা, যে ডিয়েগো সিমিওনে যেটা ফ্রেশ ব্লাড কি ইনজেক্ট করবে মনে হয়, তখন যেতে আবার চেষ্টা করছি। স্টিফেন স্যাভিজ আমার মনে হয় না খারাপ ডিফেন্ডার, এখনো 30, ট্রিপিয়ার 30, ও 32, তো এখনো কয়েকটা ইয়ার্স তো বাকি আছে, ও এখনো খেলতে পারে। তো সেরকম যদি লাগে তো মানে কয়েকটা ইয়াং সাইনিং করতে পারে, যদি অ্যাজ আ ব্যাকআপ রাখতেই পারে। যদি রেজাল্ট পাওয়া যায় এদের দিয়ে, স্যাভিজকে দিয়ে, এদের চ্যাম্পিয়ন্স লিগও এদের ইউজ হয়, ইউরোপে ওদের ইউজ করছে, তো এদের রেজাল্ট তো তেমন খারাপ পাচ্ছে না কিছু গ্রুপ স্টেজ অব্দি। আহ, এদের রেখে দিতে পারে, কিছু নতুন সাইনিং করলে ওদের অ্যাজ আ ব্যাকআপ ইউজ করতে পারে, কারণ স্টিফেন স্যাভিজ খারাপ না, আর টিপিআরও মোটামুটি ঠিকঠাক। তো থ্যাংক ইউ স্পন্দন, শুভঙ্কর, দিব্যা নেই, যাও ওকে একটা থ্যাঙ্কস জানাতে চাই ফর বিং পার্ট অফ দিস পডকাস্ট। এটা আমি ফার্স্ট পডকাস্ট যেটা হোস্ট করলাম, স্পন্দনের রোলটা ছিনিয়ে নিলাম। না না, ভালো করেছো, খুব ভালো করেছো। তো আই হোপ আমি আই ডিড কিছু আ বলবো ডিসেন্ট। না, সব সব তোমার কমেন্টসেই দেখবে বলবো বিক্রমজিৎ দা হোস্ট চাই এবার নেক্সট না না সিজন। না, ওরকম কিছু না, আই হোপ আই ডিড আ ডিসেন্ট জব। তো তো এভরিওয়ান প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আই গেস তোমাদের এই পডকাস্টটা ভালো লাগবে, যেহেতু এটা খুব কারেন্ট একটা খুব মানে হট টপিক। তো প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তোমরা নিজেরা দেখো, আমাদের এনকারেজমেন্ট দাও আরো। আই হোপ ইউ গাইজ লাইক ইট। থ্যাংক ইউ।